আচ্ছা, দেখো, আমরা লাস্ট ক্লাসে স্পাইনাল নিয়ে আলোচনা করেছিলাম, তো মানে স্পাইনাল নিয়ে আমাদের আলোচনা চলছিল। তো সেখানে আমরা স্পাইনাল আলোচনা করার ক্ষেত্রে আমরা দুই ধরনের স্পাইনাল নিয়ে আলোচনা করেছিলাম, যে একটা হচ্ছে নর্মাল স্পাইনাল আর একটা হচ্ছে ইনভার্টেড স্পাইনাল। এবং সেটা কি করে কোনো একটা স্পাইনাল সেটা নর্মাল হবে না ইনভার্টেড হবে কি করে ডিটারমাইন করব, তার একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে যে বার করার যে নিয়ম সেটা আমরা শিখেছি। মানে ট্র্যাডিশনাল মেথডে আমরা কি করে স্পাইনাল ডিটারমাইন করব সেটা আমরা শিখেছি। সেখানে আমরা সিএফএসি ক্যালকুলেট করার মাধ্যমে আমরা জেনেছি যে কিভাবে আমরা ক্যালকুলেটটা করব। আচ্ছা, এবার তারপর আমরা আগের দিন বলে দিয়েছিলাম যে নেক্সট ক্লাসে আমরা শিখব যে কি করে দেখা মাত্রই, জাস্ট ট্রিকি ওয়েতে দেখা মাত্রই আমরা বলে দিতে পারবো যে কোনটা নর্মাল স্পাইনাল এবং ইনভার্টেড স্পাইনাল উইদাউট ক্যালকুলেশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে ট্রিক্স শিখবো, যে ট্রিকি ওয়েতে কিভাবে আমরা স্পাইনালগুলোকে ডিটারমাইন করতে পারি। ট্রিক্স, এটা যারা কম্পিটিটিভ এক্সাম যখন তোমরা সবাই দেবে, এই কম্পিটিটিভ এক্সামেই দেখবে এই জিনিসগুলো কাজে লাগবে ট্রিক্সটা। তখন কিন্তু ওই একটা স্পাইনালের জন্য তোমাকে 1 নম্বর দেবে এবং তোমাকে 1 মিনিট মতো টাইম পাবে। তাহলে সেখানে তুমি কিন্তু ওই অত বড় সিএফএসি ক্যালকুলেশনটা করার সময় পাবে না। তাই জন্য তোমাকে ট্রিকি ওয়ে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এই ট্রিক্সটা কখনোই একাডেমিক পরীক্ষার জন্য নয় বা সেমিস্টার পরীক্ষার জন্য নয়। কারণ সেমিস্টার পরীক্ষাতে তোমার 2 নম্বর থাকবে, ক্যালকুলেশন করেই তোমাকে দেখাতে হবে, তাহলে ট্র্যাডিশনাল মেথডেই তোমাকে বলতে হবে। এবার আমি যেটা বলছি এটা ফর কম্পিটিটিভ এক্সাম। সেখানে আমরা ট্রিক্স কি অ্যাপ্লাই করব, বলা হচ্ছে আমাদের দুটো স্পাইনাল আছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে ইনভার্টেড। ইনভার্টেড, ঠিক আছে, দুই ধরনের স্পাইনাল। তো আগের দিন আমরা সিএফএসি ক্যালকুলেট করে দেখেছিলাম যারটা যত নেগেটিভ হচ্ছে, যত নেগেটিভ স্পাইন যেটা হবে সেটাই হচ্ছে তার অ্যাকচুয়াল স্পাইনাল। যদি নর্মালে বেশি নেগেটিভ সিএফএসি আসে তাহলে নর্মাল দেখাবে সে, আর যদি ইনভার্টেডে বেশি সিএফএসি আসে তাহলে ইনভার্টেড দেখাবে। ওকে। আচ্ছা, এবার এখন আজকে আমি দেখবো যেটা ট্রিক্স অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে ঠিক কি দেখলে আমি চট করে দেখেই বলে দিতে পারবো এটা নর্মাল হবে নাকি ইনভার্টেড হবে। সেটা হচ্ছে যে তুমি আমরা সবাই জানি যে স্পাইনাল মানে অ্যাকচুয়ালি B2O4, তাই না? যেখানে এইরকম ভাবে থাকে, অথবা এটা হচ্ছে নর্মাল। আর যদি আমার বা এরকম আমি সিম্পলি যদি নর্মাল ইনভার্টার না লিখি, তাহলে নর্মাল স্পাইনাল হচ্ছে এইটা হচ্ছে তার ফর্মুলা। এবার এখানে দু ধরনের অক্সিডেশন স্টেটওয়ালা এলিমেন্ট থাকে, ঠিক আছে? একটা হায়ার অক্সিডেশন স্টেটওয়ালা, একটা লোয়ার অক্সিডেশন স্টেটওয়ালা। যদি দেখা যায় এখানে এ অথবা বি যে কোনো একটা, যদি Al3+ থাকে, হুম, যদি এখানে স্পাইনালের মধ্যে মেটাল যদি Al3+ থাকে, তুমি যদি দেখো, তাহলে অবশ্যই সেটা নর্মাল স্পাইনাল হবে। অল Al3+, স্পাইনালের মধ্যে যদি Al3+ থাকে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে সেটা কি নর্মাল স্পাইন। এবার এর একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে একটাই ব্যতিক্রম, সেটা কি, এক্সেপ্ট আমরা আগের দিন লাস্ট প্রবলেমটা করেছিলাম কি, Ni Al2O4, মনে আছে? সেটা কি এসেছিল? ইনভার্টেড। ইনভার্টেড এসেছিল। তাহলে এই একটা হচ্ছে ব্যতিক্রম, যে কিনা অ্যালুমিনিয়াম 3+ থাকা সত্ত্বেও ইনভার্টেড। বাদ বাকি যে কোনো কম্পাউন্ডে যদি অ্যালুমিনিয়াম 3+ থাকে, সঙ্গে সঙ্গে চোখ বুজিয়ে তুমি লিখে দেবে নর্মাল স্পাইনাল। মনে থাকবে? এছাড়া যদি ক্রোমিয়াম 3+ থাকে, অল Cr3+, ক্রোমিয়াম 3+ যদি থাকে, সবাই হচ্ছে নর্মাল স্পাইনাল। 3 নাম্বার হচ্ছে অল জিঙ্ক 2+, অল জিঙ্ক 2+ তোমার হচ্ছে নর্মাল স্পাইনাল দেখাবে। জিঙ্ক 2+ যদি থাকে সিস্টেমের মধ্যে বা স্পাইনালের মধ্যে, তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবে সেটা নর্মাল স্পাইনাল। আচ্ছা, আর কি হতে পারে দেখি, ইনভার্টেড একটা আমরা লিখবো, সেটা হচ্ছে যে অল Fe3+। যদি Fe3+ থাকে তাহলে সঙ্গে সঙ্গে তুমি সেটা কি বলবে, সেটা হচ্ছে ইনভার্টেড স্পাইনাল। মনে থাকবে? বুঝতে পারছো কি বলেছি? হ্যাঁ স্যার। মানে Fe3+ থাকলেই সেটা কি বলবো তাহলে, ইনভার্টেড। ইনভার্টেড। দেখো, Fe3O4 যেটা আমরা করেছিলাম ওটা কি এসছে, ইনভার্টেড।
ইনভার্টেড, তাই তো? তাহলে Fe3+ থাকলেই তোমার ইনভার্টেড হবে। ঠিক আছে, এইবার যদি এমন থাকে যে ধরো এইখান থেকে +2 একটা আছে আর এইখান থেকে একটা +3 আছে, হ্যাঁ, এইরকম যদি থাকে তোমার, তাহলে দেখো ধরো অ্যাজ ফর এক্সাম্পল Zn Fe2O4, হ্যাঁ, Zn Fe2O4, তাহলে এখানে জিঙ্ক কততে আছে? +2, আর আয়রন কততে আছে? +3। তাহলে এই স্পাইনালটাকে তুমি কি বলবে? দেখো জিঙ্কটাকে যদি ফলো করো তাহলে কি আসছে? জিঙ্কটাকে যদি নর্মাল। নর্মাল। জিঙ্কটাকে যদি কনসিডার করো তাহলে নর্মাল হচ্ছে, তাই না? আর যদি আয়রনটাকে কনসিডার করি ইনভার্টেড। ইনভার্টেড, তাহলে এবার আমি অ্যাজ এ হোল এই স্পাইনালটাকে কি বলবো? তাহলে আমাদের দুরকম রেজাল্ট চলে আসছে। বলা হচ্ছে যদি এই রকম সিচুয়েশন চলে আসে +2 +3, যেখানে একটা নর্মাল দেখায় একটা ইনভার্টেড দেখায়, তাহলে সবসময় কনসিডার করবে +2 কি বলছে সেইটা। তাহলে +2 কি বলছে? নর্মাল। নর্মাল। তাহলে নর্মাল। স্পাইনালটা হবে নর্মাল। মনে থাকবে? তাহলে আমরা এখানে একটা জিনিস নোট দিয়ে লিখবো, ইফ +2 and +3 condition comes in simultaneously, then we prefer +2 oxidation state, তাই তো? তাহলে এক্সাম্পল কি বললাম? যদি Zn Fe2O4 হয় তাহলে আমরা সেটা কি বলবো? নর্মাল। ওকে, হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল করব। ঠিক আছে, এই যে দাদা স্লাইডটা একটু নামাও। এইটাকের উপর বেস করে আমরা এক্সাম্পল করব, দেখবো যে তুমি বলতে পারছো কিনা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখো আমরা কয়েকটা এক্সাম্পল। এক্সাম্পলস, আচ্ছা দেখো আমি পরপর কয়েকটা আচ্ছা তিনটে কলম হবে, হ্যাঁ, তিনটে কলম হবে। MgAl2O4, মানে আমরা এরকম ভাবে তিনটে কলম করে নাও। আচ্ছা, MgAl2O4, তারপর বলা হলো NiAl2O4, MnAl2O4, NiCr2O4, MgCr2O4, NiFe2O4, ZnCr2O4, FeCr2O4, COCr2O4, Fe3O4। আচ্ছা, তারপর হচ্ছে ZnAl2O4, MnCr2O4,
Cu Cr2O4 Cu Fe2O4 CO Fe2O4 FeAl2O4 COAl2O4 Zn Mn2O4 Zn CO2O4 Mg Fe2O4 Zn Fe2O4। দেখো 21টা হয়েছে কিনা দেখো। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, সবার লেখা হয়ে গিয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এবার তাহলে কি হবে না, আমরা এবার এই যে 21টা স্পাইনাল লিখলাম, এই 21টা স্পাইনালই হচ্ছে, এর বাইরে কোনো কোথাও দেখবে তুমি এই কোশ্চেন পাবে না, বুঝতে পেরেছো? এর বাইরে তুমি কোনো কোশ্চেন পাবে না। আমি যতগুলো আছে এখানে এক জায়গায় করে দিলাম। তুমি যে পরীক্ষায় দাও না কেন, কম্পিটিটিভ পরীক্ষা, আইআইটি জ্যাম, এমএসসি এন্ট্রান্স, গেট, নেট, স্লেট, যাই দাও না কেন, এর বাইরে কোনো আর নেই। হ্যাঁ, সুতরাং এইগুলোকে বললেই হয়ে যাবে। এবার পরীক্ষার সময় যখন দেবে এরকম এর মধ্যে থেকেই ধরো 21টার মধ্যে একটা দিল যে কোনো একটা, তুমি যদি ট্র্যাডিশনাল মেথডে করতে যাও তাহলে দেখবে 2-3 মিনিটের বেশি টাইম লেগে যাবে। তো মিনিমাম তো 3 মিনিট লাগবেই। তো তাই যদি যদি হয় তাহলে তোমার পরীক্ষায় এই একটা স্পাইনালের জন্য 1 মিনিট টাইম আছে। হ্যাঁ, তাতে করে তুমি কিন্তু ট্র্যাডিশনাল মেথডে করলে কিন্তু ভুলভাল হওয়ার চান্স থাকবে আর কি। তো আমরা দেখে মাত্রই কি করে বলতে পারি উইদাউট ক্যালকুলেশন, সেটা হচ্ছে আমরা শিখলাম, সেটা হচ্ছে এবারে অ্যাপ্লাই করবো যে এই কনসেপ্টটা যেটা আমরা বললাম এই কনসেপ্টটাকে কি করে আমরা কাজে লাগাতে পারি। দেখো প্রথমটা বলো দেখি কি হবে, বলো। নর্মাল। দেখো এই পার্টটা কি +2, তো এটা +2 থাকে, আর এই যেটা প্লাস টু আর দুটো, হ্যাঁ যেটা দুটো থাকে একসঙ্গে সেটা +3-তে থাকে। তার মানে অ্যালুমিনিয়াম 3+ আছে, তাহলে কি হবে? নর্মাল। নেক্সট, নর্মাল। তারপরে তাহলে নর্মাল। NiAl2O4 কি হবে? নর্মাল। MnAl2O4 বলো। দাদা এক্সেপ্ট এনআইএল টু নিকেল ফোর ও লিখেছিলেন সরি না? নিকেল সরি 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 সরি, হ্যাঁ এটা এটা তো এক্সেপ্ট বলা হয়েছিল, হ্যাঁ এটা ইনভার্টেড, হ্যাঁ এইটা ইনভার্টেড। নেক্সট, MnAl2O4 MnAl2O4 নর্মাল হবে। নর্মাল। তারপর NiCr2O4 NiCr2O4 বলো তাড়াতাড়ি বলো। নর্মাল। নর্মাল হবে। নর্মাল। MgCr2O4 নর্মাল। নর্মাল। NiFe2O4 ইনভার্ট। ইনভার্টেড। ZnCr2O4 নর্মাল। নর্মাল। FeCr2O4 নর্মাল। নর্মাল। এখানে কিন্তু Fe কিন্তু Fe2+ আছে, কারণ এই সাইডে আছে। এফি টু প্লাস। হ্যাঁ, Cr3+টাই কনসিডার করতে হবে। আচ্ছা, CoCr2O4 নর্মাল। নর্মাল। CoCr2O4 নর্মাল। আচ্ছা, Fe3O4 ইনভার্টেড।
ইনভার্টেড। ZnAl2O4 নর্মাল নর্মাল। আচ্ছা MnCr2O4 নর্মাল নর্মাল। CuCr2O4 নর্মাল নর্মাল। Fe3O4 এই সরি Fe3 বলছি, ইনভার্টেড CuFe2O4 ইনভার্টেড ইনভার্টেড। সবাই বুঝতে পারছো তো? কারো কোনো কনফিউশন নেই তো? আচ্ছা COFe2O4 ইনভার্টেড ইনভার্টেড। FeAl2O4 তারপর নর্মাল আচ্ছা COAl2O4 নর্মাল নর্মাল নর্মাল। ZnMn2O4 নর্মাল আচ্ছা তারপর নর্মাল MnFe2O4 FgF2O4 ইনভার্টেড তারপরে ইনভার্টেড ওকে। সবাই একমত তো? এটা কারো কোনো কনফিউশন আছে? শেষেরটা নর্মাল হবে না? ও শেষেরটা, হ্যাঁ শেষেরটা বলো। শেষেরটা আমিও খেয়াল করি, শেষেরটা বলো। নর্মাল আর হতো। এফপি আছে তো। ZnFe আছে, তাহলে কোনটাকে কনসিডার করবো? নর্মাল। নর্মাল Znটাকে নর্মাল। ওকে ঠিক আছে, দেখে নাও। দেখো আমি জেডএনএফি ছাড়া যে কোনো +2 +3 থাকলেই তো নর্মালি হতো, হ্যাঁ না এমন হতে পারে। যদি জেডএন ছাড়া। জেডিন ছাড়া কি? এই একটা এক্সাম্পল আছে তাই জন্য বলা হয় কন্ট্রাডিকশন, যেখানে একটা এদিকে একটা ওদিকে, সেখানে তুই +2 কনসিডার করতে হবে। মানে অন্য কোনো কম্পাউন্ড নেই আর? হ্যাঁ হতে পারে, সেখানে যদি +2 +3, এখানে কন্ডিশনে এইগুলোই আছে, এছাড়া স্পাইনালি তো নেই, পাবে না তো। মানে তোমার পরীক্ষা আসার মধ্যে এগুলোই আছে, এবার এর মধ্যে তোমার এই যে ক্রাইটেরিয়া আছে এটা জানলেই তোমার হয়ে যাবে, এবার এর বাইরে যাওয়ার দরকার নেই তো। তোমার +2 +3 থাকলে সেখানে +2টা কনসিডার করবে, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, এবার যদি আদার কিছু থাকে তাহলে সেখানে +2টা কনসিডার করবে, কিন্তু আমার লিস্টে তো নেই আর কিছু। হ্যাঁ এই ট্রিক্সের বাইরে কিছু নেই আর কি। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে সবাই একটু চেক করে নাও। দেখো প্রথমটা নর্মাল, কোনটাকে কনসিডার করছি? অ্যালুমিনিয়াম, তাই তো? পরেরটাও অ্যালুমিনিয়াম, তারপরটা অ্যালুমিনিয়াম, তারপরটা ক্রোমিয়াম, তারপরটা ক্রোমিয়াম, তারপরটা আয়রন 3+, তারপরটা ক্রোমিয়াম, তারপরটা ক্রোমিয়াম, তারপরটা ক্রোমিয়াম, তারপরটা আয়রন 3। আয়রন 3 আছে মানে ইনভার্টেড। আচ্ছা তারপরে এখানে কি ZnAl2 কি করব? তাহলে ZnAl দুটোই তো একই দিচ্ছে নাকি? নর্মালি দিচ্ছে তো, তাই না? Cr নর্মাল, হ্যাঁ Cr নর্মাল, Fe3 ইনভার্টেড, Fe3 ইনভার্টেড, অ্যালুমিনিয়াম 3+ নর্মাল, অ্যালুমিনিয়াম 3+ নর্মাল, জিঙ্ক 2+ নর্মাল, জিঙ্ক 2+ নর্মাল, Fe3+ ইনভার্টেড। আর এখানে Zn ভার্সেস Fe আছে, তাহলে আমাকে Znটাকে কনসিডার করতে হবে নর্মাল। বোঝা গেল? স্যার ZnCr2O4 এ খালি ক্রোমিয়ামটাই কেন করা হচ্ছে? কোথায় ZnCr2O4? স্যার একদম বাদিকে। হ্যাঁ ZnCr2O4 Zn, দেখো এখানে তো Zn ধরো আর Cr ধরো একই রেজাল্ট আসছে না। তুমি ধরতে হ্যাঁ। পারো, জিঙ্ক ধরতে পারো, অসুবিধা নেই, একই রেজাল্ট, তোমাদের কন্ট্রাডিকশন নেই। কন্ট্রাডিকশন এই জায়গাটায় আছে, এইটা। কিন্তু ZnCr2 তে তুমি Zn ধরলেও নর্মাল, Cr ধরলেও নর্মাল, কারণ দুটোই তো একই দিকে আছে না। হ্যাঁ এখানে Zn, জেডএন2 তাহলে হ্যাঁ নর্মালি তো নর্মাল হবে তো। হ্যাঁ হ্যাঁ যেটাই ধরো নর্মালি আসছে, যেটাই কনসিডার করবে তুমি নর্মালি আসবে। ওকে বুঝে গেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে স্যার একটু আগের পেজটা দেখাবেন? হ্যাঁ 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 স্যার হয়ে গেছে। আচ্ছা দেখো
এবার হেডিং দাও ডিমেরিটস অফ সিএফটি। হেডিং দাও ডিমেরিটস অফ সিএফটি। হয়েছে? দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, ডিমেরিটস অফ সিএফটি মিনস অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ যা পড়লাম আর কি আপ টু স্পাইনাল, এখানে দেখো সিএফটি নিয়ে আমরা বহু আলোচনা করলাম, সিএফটির প্রিলিমিনারি কনসেপ্ট এবং তারপরে সিএফটির বিভিন্ন জিওমেট্রির উপর অ্যাপ্লিকেশন, যেমন অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল এবং স্কোয়ার প্ল্যানার। প্রত্যেকটা জিওমেট্রির জন্য স্প্লিটিং প্যাটার্নগুলো দেখলাম, সেখানে সিএফসি ক্যালকুলেশন করলাম, হ্যাঁ, এবং তারপর জন্টলার ডিস্টরশন পড়লাম, তার কনসিকুয়েন্স পড়লাম। সবগুলো পড়ার পরে আমাদের সিএফটিটা একটা জায়গায় এসে দাঁড়ালো। এইবার আমরা এখানে এই যে থিওরিটিক্যাল পোর্শনগুলো পড়লাম সিএফটিতে, তাতে অনেক কিছু জিনিস আমরা পড়েছি যেগুলোর মধ্যে মানে ফিজিক্সের যে নিয়ম কানুন বা আমাদের কেমিস্ট্রির বিভিন্ন যে লগুলো আছে সেগুলোকে অনেক জায়গায় ভায়োলেট করেছে। তো সেই জিনিসগুলো যে ভায়োলেট করেছে অথচ আমরা পড়ে গিয়েছি, সেগুলো সঠিক ব্যাখ্যা আমরা চাইনি বা সিএফটি দিতেও পারেনি। তো এই যে জিনিসগুলো যেখানে সিএফটির যে থিওরিতে কিছু কিছু জিনিস ডিমেরিটস বা ভুল আছে, সেই ভুলগুলো বা তার যে ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলো সিএফটির মাধ্যমে আমরা পাই না। তো কোন কোন জিনিসগুলোর ব্যাখ্যা সিএফটি দিতে পারেনি সেগুলো আমরা এখন আলোচনা করব। মানে সিএফটি পড়া হয়ে গেল, এবার আমরা সিএফটির ভুলভাল যেগুলো হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক যেমন আমরা ভিভিটি যখন পড়েছিলাম, সে ভিভিটি শেষে আমরা লিমিটেশনস অফ ভিভিটি পড়েছিলাম, সেখানে ভিভিটি যে জিনিসগুলো ব্যাখ্যা করতে পারেনি সেগুলো আমরা ব্যাখ্যা করেছিলাম, মানে ব্যাখ্যা করছিলাম আর কি সিএফটিতে। এবার সিএফটির কিছু ভুলভাল আছে, সেইগুলো আমরা এবার পরের থিওরি দিয়ে ব্যাখ্যা করবো। তো প্রথমে আমরা যেটা জেনে নেবো সেটা হচ্ছে সিএফটিতে কি কি জিনিস ভুল টুল আছে আর কি, ডিমেরিটস গুলো কি কি আছে। তো দেখি একটা একটা করে আলোচনা করা যাক। তো হেডিং দিয়েছো ডিমেরিটস অফ সিএফটি। আচ্ছা, প্রথমেই একটা জিনিস যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা সিএফটি পড়ার সময় ডিউরিং সিএফটি লেকচার, তার মধ্যে আমরা যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বলে একটা জিনিস পড়েছিলাম, তাই না? তো স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা তোমরা একটু খেয়াল করো, স্পেকট্রোকেমিক্যাল সিরিজে সবচেয়ে উইক ফিল্ড জোনে কারা ছিল, কোন ধরনের লিগ্যান্ড? বিআরসিএল হ্যাঁ, এরা কি ধরনের লিগ্যান্ড? উইকফিল্ড আরে উইক ফিল্ড ঠিক আছে, মানে এরা নেচার অফ লিগ্যান্ড এরা কিরকম, মানে সিগমা ডোনার, পাই অ্যাকসেপ্টর, পাই ডোনার, পাই, হ্যাঁ, পাই ডোনার, তার মানে সিগমা ডোনার, পাই ডোনার লিগ্যান্ড। আচ্ছা, তারপরে একটু স্ট্রং জোনে কে ছিল, কারা ছিল, কোন ধরনের লিগ্যান্ড? H2O, তারপর HCl মাইনাস এইগুলো ছিল। হ্যাঁ, মানে এরা কি ধরনের লিগ্যান্ড? সিগমা ডোনার টোনার কি ধরনের লিগ্যান্ড, যেটা পাই অ্যাকসেপ্টর। নো, সিগমা ডোনার। অনলি সিগমা ডোনার। যারা মিডলে ছিল তারা হচ্ছে অনলি সিগমা ডোনার। হ্যাঁ স্যার, সিগমা ডোনার। তার মানে সিগমা ডোনার আর স্ট্রঙ্গার দেন সিগমা ডোনার পাই ডোনার লিগ্যান্ড। আচ্ছা, এবার সিগমা ডোনার পাই ডোনার লিগ্যান্ড হয়ে গেল, তারপর সিগমা ডোনার একটু স্ট্রং, সিগমা ডোনারের পরে কে আছে একদম স্ট্রংগেস্ট? সিগমা ডোনার বাই অ্যাকসেপ্টর। সিগমা ডোনার পাই সিগমা অ্যাকসেপ্টর। ডোনার পাই অ্যাকসেপ্ট। হ্যাঁ, সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড। তাহলে আমরা যদি একটা সিরিজ আমরা যেখানে সেখানে পড়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম সবচেয়ে উইক ফিল্ড জোনে থাকবে পাই ডোনার লিগ্যান্ড, তারপর হচ্ছে মিডলে থাকবে হচ্ছে সিগমা ডোনার লিগ্যান্ড, আর একদম স্ট্রং জোনে থাকবে হচ্ছে পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড। এবার এই যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ দেখো, বাঁ দিকে যদি যারা সিগমা ডোনার পাই ডোনার লিগ্যান্ড, সেই পাই ডোনার লিগ্যান্ডের মধ্যে কারা ছিল? ও বললো কি এফ মাইনাস, সিএল মাইনাস, বিআর মাইনাস, একদমই ঠিক। উইক ফিল্ড জোনে এই এই হ্যালাইড গুলো ছিল। আচ্ছা, একদম স্ট্রং জোনে কারা ছিল দেখো তো, বলো তো দেখি। সায়ানাইড, H minus সিও, সিও, হ্যাঁ, NO প্লাস, হ্যাঁ, সিও, এনও, CH3 সিএন মাইনাস, এইগুলো ছিল। তাহলে এরা হচ্ছে সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড, তাহলে সে স্ট্রংগেস্ট আর কি লিগ্যান্ড। বা আরো যদি মানে মাঝখানের দিকে যারা আছে, দেখো অ্যামোনিয়া, জল, হ্যাঁ, মানে ওয়াটার, এগুলো আছে। তাহলে যদি বলা হয় যে ওয়াটার আর ফ্লুরাইড হুইচ ওয়ান ইজ স্ট্রংগেস্ট বা স্ট্রঙ্গার, তাহলে কে বলবে, কাকে বলবে? H2O ভার্সেস ওয়াটার। 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 আচ্ছা, কার্বনিল, CO ভার্সেস ক্লোরাইড। সিও। সিও। CO।
আচ্ছা, আমি যে দুটো এক্সাম্পল দিলাম সেখানে একটা অ্যানায়ন বললাম আর তার সঙ্গে কম্পেয়ার করলাম নিউট্রাল লিগ্যান্ড, তাই না? যে হ্যালোজেনের সঙ্গে হ্যালাইডের সঙ্গে H2O এবং কার্বনিল CO এর যে আমরা কম্প্যারিজন করলাম, এই H2O NH3CO এরা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড আর হ্যালাইড গুলো হচ্ছে অ্যানায়নিক। এবার আমরা যখন সিএফটিটা প্রথম শুরু করেছিলাম সেখানে আমরা বলছিলাম যে মেটাল এবং লিগ্যান্ড গুলো ইন্টারাক্ট করে আয়নিক্যালি, মানে আয়নিক ইন্টারাকশন, মানে মেটালগুলোকে ধরে নেওয়া হয় একটা পজিটিভ চার্জ ক্যাটায়ন আর লিগ্যান্ডগুলোকে ধরে নেওয়া হয় এক নেগেটিভ চার্জ অ্যানায়ন বা নেগেটিভ চার্জ পার্টিকেল। এবার পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পার্টিকেলের মধ্যে ইন্টারাকশন হয়, ধাক্কাধাক্কি হয়, ফলে কি হয় না একটা স্প্লিটিং তৈরি হয়। এবার তুমি খেয়াল করো, যদি এটা হয় তার মানে সবচেয়ে ধাক্কাধাক্কি কখন হবে? যত চার্জ অ্যামাউন্ট বাড়বে তত বেশি কি হবে? ইন্টারাকশন হবে না? মেটালের পজিটিভ চার্জ যত বাড়বে, লিগ্যান্ডের নেগেটিভ চার্জ বা নেগেটিভ ইলেকট্রন ডেন্সিটি যত বাড়বে তত ইন্টারাকশন বেশি হবে আর তত স্প্লিটিং বেশি হবে। সিএফটি তো এটাই বলে, তাই না? হ্যাঁ আমরা তো পড়েছি মেটালের চার্জ যত বাড়বে, অক্সিডেশন স্টেট যত বাড়বে তত ইন্টারাকশন বাড়বে, স্প্লিটিং বাড়বে, এটা পড়েছি। তাহলে তাই যদি হয় তাহলে নিউট্রাল লিগ্যান্ড এবং অ্যানায়নিক লিগ্যান্ডের মধ্যে হুইচ ওয়ান উইল বি স্ট্রংগেস্ট? অ্যানায়নিক। অ্যানায়নিক। তাহলে অ্যানায়নিক লিগ্যান্ডটা বেশি ধাক্কাধাক্কি করবে, বেশি কুলম্বিক ইন্টারাকশন করবে। তাহলে বেশি কুলম্বিক ইন্টারাকশন যদি করে তাহলে স্প্লিটিংটা বেশি হওয়ার কথা। তাহলে অ্যানায়নিক লিগ্যান্ড শুড বি স্ট্রঙ্গার লিগ্যান্ড অ্যাজ কম্পেয়ার টু নিউট্রাল লিগ্যান্ড। বাট স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে দেখো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানায়নিক লিগ্যান্ডগুলো দেখো বাঁ দিকে আছে। তাহলে বাঁ দিকে যে হ্যালোজেনগুলো আছে এইগুলো কি বাঁ দিকে থাকার কথা? এরা তো অ্যানায়নিক, তাহলে ক্যাটায়নের সঙ্গে তো ইন্টারাকশনটা এদের বেশি হওয়ার কথা। আর ক্যাটায়নের সঙ্গে যদি ইন্টারাকশন বেশি হয় তাহলে তো এদেরকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার কথা বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলার কথা এদেরকে। কিন্তু এরা কেন উইকেস্ট লিগ্যান্ড বা এরা উইক ফিল্ড জোনে কেন আছে? তাহলে এর ব্যাখ্যা কি সিএফটি দিতে পেরেছে? সিএফটি বলছে যে এটা কুলম্বিক ইন্টারাকশন এদের মধ্যে হয়, তারপরে চার্জ চার্জ ইন্টারাকশন, তাহলে চার্জ বাড়লে ইন্টারাকশন বাড়বে, এটা নর্মাল কথা। তাহলে তুমি সিএফটি একাধারে বলছো তুমি চার্জ চার্জ ইন্টারাকশন, ক্যাটায়ন অ্যানায়ন ইন্টারাকশন, অথচ তুমি অ্যানায়নিক লিগ্যান্ডকে উইক লিগ্যান্ড বলছো। এই জিনিসটাকে সিএফটি ব্যাখ্যা দিতে পেরেছে? বুঝতে পেরেছো কি বলেছি? হ্যাঁ স্যার। তাহলে তাহলে অ্যানায়নিক লিগ্যান্ড ক্যাটায়নের সঙ্গে মেটালের সঙ্গে ইন্টারাক্ট বেশি করার কথা, সুতরাং অ্যানায়ন গুলো কি হওয়ার কথা না স্ট্রং লিগ্যান্ড হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে নিউট্রাল লিগ্যান্ড অনেক আছে যারা কিনা স্ট্রঙ্গার হয়ে গেছে। তার নিউট্রাল লিগ্যান্ড গুলো ইন্টারাকশন কম হওয়ার কথা, তাহলে তারা উইক হওয়ার কথা, কিন্তু নিউট্রাল লিগ্যান্ড গুলোকে আমরা দেখতে পাই সেটা স্ট্রং লিগ্যান্ড। তো এই জিনিসের ব্যাখ্যা কিন্তু আমরা সিএফটি থেকে পাইনি। ওকে, তাহলে প্রথম লিমিটেশন হচ্ছে পজিশন of anionic ligands cannot be explained. Cannot be explained. দেখো F মাইনাস, Br মাইনাস, I মাইনাস, এরা কি ধরনের লিগ্যান্ড হওয়া উচিত? স্ট্রং লিগ্যান্ড হওয়া উচিত, কিন্তু এরা উইক ফিল্ড লিগ্যান্ড। দু নম্বর। আচ্ছা, দু নম্বর কি হবে? দেখো ফিল্ড স্ট্রেন্থ। ফিল্ড স্ট্রেংথটা দেখো, আচ্ছা H2O আর OH মাইনাস কে বেশি স্ট্রঙ্গার? H2। H2O বেশি স্ট্রঙ্গার। হ্যাঁ, তো এটা হওয়া উচিত কি? না। তাহলে এক্ষুনি যে এক্সাম্পল আমরা এক্ষুনি যে এক্সপ্লানেশনটা দিলাম সেখানে অ্যানায়নিক লিগ্যান্ড কি হওয়া উচিত? স্ট্রং। স্ট্রং হওয়ার কথা। হ্যাঁ, তাহলে H2O-টা কম হওয়ার কথা, OH-টা H2O থেকে গ্রেটার হওয়ার কথা। কিন্তু দেখো রেজাল্ট উল্টো, আমরা যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখি সেটা কিন্তু উল্টো রেজাল্ট দেয়, এই রেজাল্টটা দেয়। তাহলে হুইচ ক্যানট বি এক্সপ্লেইনড বাই সিএফটি। স্যার এক আর দুই মানে পার্থক্যটা কি পয়েন্টের?
পার্থক্য ওখানে হ্যালোজেনকে বলা হয়েছে যারা লেফটে আছে তাদের মধ্যে, মানে লেফট সাইডে যে হ্যালোজেনগুলো আছে তাদেরকে তো রাইট সাইডে থাকার কথা ছিল, এটা বলা হচ্ছে। আর এখানে একই লিগ্যান্ডের তার কনজুগেট বেস এবং মানে জল এবং H2O, জল এবং OH মাইনাস তাদের মধ্যে কম্পেয়ার করেছে। দুটোর ভিতরকার এক্সপ্লানেশনটা একই, কিন্তু স্পেকট্রোকেমিক্যাল সিরিজে দুটো রিজিয়নের কথা বলা হয়েছে, মানে এটা লেফট হ্যান্ড সাইডে আর এটা একটা মাঝামাঝি একটা লিগ্যান্ডের কথা বলা হয়েছে। মানে বেসিক্যালি এদের দুটোর মধ্যে খুব বেশি ঠিক আছে। পার্থক্য নেই আর কি, এক্সপ্লানেশনটা একই। আচ্ছা, H2O ভার্সেস NH3, H2O ভার্সেস NH3 যদি বলা হয় তাহলে হুইচ ওয়ান ইজ মোর স্ট্রঙ্গার? NH3 তাহলে আমাদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বলছে NH3 গ্রেটার দ্যান H2O। তাহলে এইটা যদি হয়, এটা বলছে, এটা কে বলছে? এটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বলছে, মানে রিয়ালিটিতে এটা হচ্ছে। এবার CFT অনুযায়ী কি হওয়া উচিত? দেখো, যে বেশি ভালো ইলেকট্রন ডোনেট করতে পারবে সে তো স্ট্রং লিগ্যান্ড হওয়ার কথা, তাই না? যে লিগ্যান্ড যত ভালো ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারবে মেটালকে, তত মেটালের সঙ্গে ধাক্কাধাক্কিটা বেশি হবে, কারণ মেটাল আর লিগ্যান্ডের মধ্যে ধাক্কাধাক্কিটা ইলেকট্রনের। তাহলে মেটাল ইলেকট্রন ক্লাউড আর লিগ্যান্ড ইলেকট্রন ক্লাউডের মধ্যে ইন্টারাকশনটা কখন বেশি হবে? যদি লিগ্যান্ড ইলেকট্রন ক্লাউডটা বেশি এক্সপোজ করে বা লিগ্যান্ড ইলেকট্রন ক্লাউডটা বেশি ডোনেট করে টুয়ার্ডস মেটাল, এটা যদি হয় তবেই ধাক্কাধাক্কিটা বেশি হবে, স্প্লিটিং বেশি হবে। তাহলে এখন যত ইলেকট্রন ডোনেটিং প্রপার্টি বেশি থাকবে লিগ্যান্ডের, তত তার স্ট্রং ফিল্ড হওয়ার কথা, কারণ মেটালের সঙ্গে ধাক্কাধাক্কিটা বাড়বে। এবার আমরা একটু চেক করবো যে H2O ভার্সেস NH3 তে কার ডোনেটিং প্রপার্টিটা বেশি। সেটা কি করে চেক করি? আমরা সেটা ডাইপোল মোমেন্ট দিয়ে চেক করি। কিরকম? দেখো, আমরা যদি তার শেপটা আঁকি, মানে জিওমেট্রিটা আঁকি, তাহলে কি দাঁড়ায়? এটা হচ্ছে H2O, আর আরেকটা হচ্ছে NH3। ঠিক আছে, এটা হচ্ছে NH3। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে এদের ডাইপোল মোমেন্টগুলো চেক করবো, তাহলে কি বলবে? দেখো, এই OH বন্ডের ডাইপোল মোমেন্টটা কোন দিকে থাকবে? লোন পেয়ারের দিকে। অক্সিজেনের দিকে, তাই তো? OH বন্ডের হ্যাঁ, বন্ড পোলারিটিটা এই দিকে থাকবে, এইটা। আচ্ছা, এইটা কোন দিকে থাকবে? লোন পেয়ারের মোমেন্ট সবসময় আউটওয়ার্ড থাকে, তাই না? লোন পেয়ার মোমেন্ট সবসময় বেরিয়ে যেতে চায়, কারণ একদিকে বাউন্ড আর একদিকে ওপেন, তাই জন্য বাইরের দিকে থাকে। তাহলে এইটা যদি মানে বন্ড মোমেন্ট এবং লোন পেয়ার মোমেন্ট হয়, তাহলে নেট ডাইভেলপমেন্টটা কোন দিকে থাকবে? উপরের দিকে আর নিচের দিকে? উপরের দিকে। তাহলে মলিকুলার ডাইপোল মোমেন্টটা এই দিকে থাকবে না, তাই তো? আচ্ছা, ঠিক সিমিলারলি যদি NH3 কে কনসিডার করি, তাহলে কোন দিকে থাকবে? এটা বন্ড মোমেন্টগুলো এইদিকে, কারণ নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন। ওকে, এটা। আচ্ছা, তাহলে এটা যদি হয়, তাহলে এবার লোন পেয়ার মোমেন্টটা তো বাইরের দিকে, তাহলে এর নেট মোমেন্টটা কোন দিকে থাকবে? নেট মোমেন্টটা কোন দিকে থাকবে? উপরের দিকে। উপরের দিকে থাকবে। কিন্তু দেখো, এর তো উপরের দিকে থাকবে ঠিকই, কিন্তু এর মোমেন্টটা দেখো তো H2 এর মতো হবে কিনা? এর নেট ডাইভেলপমেন্ট H2 এর মতো হবে নাকি H2 থেকে বেশি হবে নাকি কম হবে? কম হবে। দেখো, OH বন্ড মোমেন্ট আর NH বন্ড মোমেন্ট, হুইচ ওয়ান ইজ গ্রেটার? মিউ OH OH আর NH কার বেশি হবে? বলছে OH বেশি হবে। হোয়াই? অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভিটি। এক্স্যাক্টলি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন। তাহলে অক্সিজেন কি করবে? বন্ডেড ইলেকট্রনকে বেশি নিজের দিকে টানবে নাইট্রোজেনের তুলনায়। তাহলে কি হবে? OH বন্ড মোমেন্টটা বেশি হবে NH এর তুলনায়। তাহলে এটা কি করছে? নেট ডাইপোল মোমেন্টটাকে বাড়িয়ে দিচ্ছে। আবার এখানে দেখো, মানে অক্সিজেনের ক্ষেত্রে বন্ড মোমেন্টটাও বেশি, মানে H2 এর ক্ষেত্রে। আবার লোন পেয়ার মোমেন্টে দেখো, দুটো লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার আছে, তাহলে নেট লোন পেয়ার মোমেন্টটাও এখানে বেশি। তাহলে এখানে বন্ড পেয়ার মোমেন্টটাও বেশি, লোন পেয়ার মোমেন্টটাও বেশি। তাহলে অ্যাজ এ হোল মিউ H2O এইটা গ্রেটার দ্যান কি হবে? মিউ NH3 হবে না? ওকে, বুঝেছো? হ্যাঁ স্যার।
তাহলে যদি H2O-টা বন্ড মোমেন্টটা বেশি, মানে টোটাল নেট মোমেন্টটা বেশি হয়, তাহলে ইলেকট্রন ডোনেটিং ক্ষমতা, মানে এই যে ইলেকট্রন ডোনেটিং পাওয়ার বা এর ইলেকট্রন ডোনেটিং পাওয়ার কার বেশি হবে এই হিসাবে? ওয়াটারের। ওয়াটার, কারণ সে তার ইলেকট্রন মোমেন্টটা পুরোপুরি আউটওয়ার্ড, অনেকটা বেশি অ্যাজ কম্পেয়ার টু NH3। তাহলে এর ইলেকট্রন ডোনেটিং প্রপার্টিটা H2 এর ক্ষেত্রে বেশি হবে NH3 এর তুলনায়। তাহলে H2 এর যদি ইলেকট্রন ডোনেটিং প্রপার্টি বেশি হয়, তাহলে মেটালের ইলেকট্রনের সঙ্গে ধাক্কাধাক্কিটা কে বেশি করবে? ওয়াটার। ওয়াটার। তাহলে দাদা ওয়াটার শুড, দাদা হ্যাঁ বলো। বলছি, যেহেতু অক্সিজেনের তো ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের থেকে বেশ খানিকটা বেশি, ওই জন্য এর যে হোমোটা থাকবে সেই হোমোটার এনার্জি তো অনেক নিচে হবে নাইট্রোজেনের ইলেকট্রনের থেকে। হবে। হ্যাঁ, সেই জন্য তো নাইট্রোজেনের ইলেকট্রন পেয়ারটা বেশি এক্সপোজ হয়ে থাকবে। না, এক্সপোজ হয়ে থাকবে, সেটা সেটা ঠিক আছে, কিন্তু এখানে দেখো টোটাল আমরা যখন এক্সপোজ, ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে এর ইলেকট্রনটা, এর টোটাল এফেক্টটা দেখতে হবে। টোটাল এফেক্টটা কতটা বেশি, তুমি শুধু হোমোটা লিখলে হবে না, মানে টোটাল নেট এফেক্ট, মানে এর যে ইলেকট্রন পেয়ারটা কতটা বাইরের দিকে এক্সপোজ আছে। তুমি তুমি শুধু হোমোটাকে কনসিডার করছো, হোমোটা কি আছে, কিন্তু এর সমস্ত কিছু, মানে যে কোনো কিছু যখন ওটা মেটালের সঙ্গে ইন্টারাক্ট করবে, ধরো এটা মেটাল আছে, এবার H2O যখন ইন্টারাক্ট করবে, তখন এর টোটাল ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে আছে, বুঝতে পারছো? টোটাল ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে বেশি আছে, বেশি পোলারাইজিং কোনটা, তাই তো? মানে এ বেশি পোলারাইজিং হ্যাঁ না, মানে তোমার মলিকুলার পোলারাইজেশন যেটা, সেটা তো H2 এর ক্ষেত্রে বেশি হচ্ছে, কারণ এ তো বেশি পোলার, H2 ডাইফ্লোরেন্ট বেশি পাচ্ছি। তার মানে H2O আর NH3 এর মধ্যে যদি মলিকুলার পোলারিটি দেখি, তাহলে H2 অনেক বেশি পোলার। তাহলে ওই অনেক বেশি পোলার, যদি ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা এই রিজিয়নে থাকবে সামনের দিকে, তাহলে সামনের দিকে যদি ইলেকট্রন ডেন্সিটিটা থাকে, সে মেটালের সঙ্গে সামনাসামনি সরাসরি ধাক্কা করবে। তাহলে সরাসরি ধাক্কা যদি বেশি করে, তাহলে এখানে ইন্টারাকশনের দরুন স্প্লিটিংটা বাড়বে। এইটাকে কনসিডার করতে হবে। তাহলে হোমোটা শুধুমাত্র তোমার হাইয়েস্ট অকুপাইড অরবিটালটাকে কনসিডার করছে, কিন্তু আমি টোটাল মলিকুলের সমস্ত অরবিটালে ইলেকট্রনের মুভমেন্টটা কনসিডার করছি, এবং এইভাবেই কনসিডার করা হয় যে টোটাল মলিকুলার পোলারাইজেবিলিটিটা কোন দিকে আছে, মানে পুরো ইলেকট্রন যে এটা আছে, ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা সেটা কোন দিকে বেশি এনরিচড, সেটা দেখো এই অক্সিজেনের দিকে বেশি এনরিচড। তো তাই ফলে কি হবে, এইটা মেটালের সঙ্গে বেশি ইন্টারাক্ট করবে। কিন্তু NH3 এর ক্ষেত্রে যখন তুমি দেখবে, NH3 মলিকুলার পোলারিটিটা কিন্তু অতটা বেশি না, কারণ নাইট্রোজেন অত বেশি ইলেকট্রোনেগেটিভ না যে বন্ডের ইলেকট্রনটা ওর দিকে বেশি টেনে নেবে, বা এখানে অতটা বেশি লুজলি বাউন্ড লোন পেয়ার নেই যেটা কিনা ডোনেটেবল। তার ফলে কি হবে, টোটাল ইলেকট্রন ডেন্সিটিটা যে এই জায়গাটা, এই রিজিয়নে যে থাকার ব্যাপারটা, এটা কিন্তু কম আছে H2 এর তুলনায়। তাই জন্য ইন্টারাকশন মেটালের সঙ্গে কম করবে, আর মেটালের সঙ্গে ইন্টারাকশন যদি কম করে, তাহলে কিন্তু তোমার ধাক্কাধাক্কি কম হবে। এবার তুমি যেটা বলছো হোমোলুমোর যে ব্যাপারটা, এই হোমোলুমোর কনসেপ্টটা যেটা, সেটা হচ্ছে অনলি ফর কোভালেন্ট কম্পাউন্ড। এইবারে এই যে এই H2NH3 কোভালেন্ট কম্পাউন্ড, কিন্তু এদের যখন আমরা ওই মেটালের সঙ্গে ইন্টারাকশনটা দেখবো, এই মেটালের সঙ্গে ইন্টারাকশনটা দেখতে গেলে আমাকে দেখতে হবে মলিকুলার পোলারাইজেবিলিটি কোনটা বেশি আছে। তাহলে যত ইলেকট্রনটা সামনের দিকে এক্সপোজ থাকবে, তত ধাক্কাধাক্কিটা বাড়বে, বুঝতে পেরেছো? এইবার এইবার তুমি যে হোমোলুমোর যে গল্পগুলো বলতে চাইছো না, ওটাই আমরা আসবো মলিকুলার অরবিটাল থিওরিতে, যে ওইগুলো দিয়ে কি করে ব্যাখ্যা করা যায়। তো CFT যেহেতু কোনো কোভ্যালেন্ট স্পিসিসের, মানে কোভ্যালেন্ট কনসেপ্ট নয়, জাস্ট আয়নিক কনসেপ্ট, তাহলে CFT-তে কিন্তু আমরা ওই হোমো লুমো মলিকুলার অরবিটাল থিওরি ওইসব নিয়ে আলোচনা করব না, কারণ আয়নিক কম্পাউন্ড বা আয়নিক ইন্টারাকশনের মধ্যে ওই জিনিসগুলো আসে না। এখানে কেবলমাত্র আমরা মলিকুলার পোলারিটি দিয়ে ব্যাখ্যাটা করছি, কে বেশি পোলার। ওকে, তো এইটা যদি ব্যাখ্যা করি, তাহলে সেক্ষেত্রে H2O কি হওয়া উচিত? H2O কি হওয়া উচিত? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দেন NH3, বাট অ্যাকচুয়ালি ইট ইজ রিভার্স, বাট অ্যাকচুয়ালি ইট ইজ রিভার্স। এবার অ্যাকচুয়ালি ইট ইজ রিভার্স কি করে, সেইটা আমরা ওই হোমোলুমো টু মলিকুলার অরবিটাল থিওরিতে যখন যাব, ওই জিনিসগুলো দেখব। ক্লিয়ার? বুঝতে পারছো? ওইটা নিয়ে আমরা আলোচনা করবো হ্যাঁ দাদা। পরে। তাহলে এখন এখানে আমরা তাহলে মলিকুলার ডাইপ্লোমেন্ট থেকে যেটা আমরা ব্যাখ্যা করতে চাইছি, যেহেতু আয়নিক টাইপ, তাই জন্য এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে H2 শুড বি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, H2 should be strong field ligand than NH3, but actually
it is reversed, but actually it is reversed. ঠিক আছে, হয়েছে? এইবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর ডিমেরিটস, দ্যাট ইজ নেফ্লেক্সেটিক এফেক্ট। নেফ্লেক্সেটিক এফেক্ট, ঠিক আছে? আচ্ছা, নেফ্লেক্সেটিক এফেক্টে দেখো এই জিনিসটা কি আগে সেটা বুঝতে হবে। তার জন্য যেটা আমি করব, ধরো মনে করো একটা মেটাল তার n+ অক্সিডেশন স্টেটে আছে। এবার এই n+ অক্সিডেশন স্টেটে মেটালের ডি ইলেকট্রনটা আমরা যদি কাউন্ট করি, ধরো দেখা যাচ্ছে এইরকম একটা কনফিগারেশন আছে, এরকম। না, ধরো এইরকম একটা কনফিগারেশন, D7। তাহলে এইরকম একটা কনসিডার যদি থাকে, তার মানে এখানে কটা ডি ইলেকট্রন আছে? 7টা। 7টা। এবার তাহলে এটা কার মধ্যে আছে? মেটালের মধ্যেই আছে। এবার ধরো এইটা একটা ফ্রি মেটাল, হ্যাঁ, এটা ধরো মনে করো ফ্রি মেটাল, এটা হচ্ছে Mn+। তাহলে এখানে টোটাল 7টা ইলেকট্রন আছে, তারা এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, তার চার্জটাকে এইভাবে আমরা এর মধ্যে দেখাচ্ছি যে এরা এইভাবে ডিস্ট্রিবিউট আছে। ওকে, তাহলে এটা যদি এইভাবে ডিস্ট্রিবিউট থাকে, তাহলে দেখো এবার এই যে ফ্রি মেটাল আয়নটা তুমি দেখতে পাচ্ছ, এই ফ্রি মেটাল আয়নের মধ্যে ইলেকট্রনগুলো যখন রয়েছে, তারা কি করছে? একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। তাহলে এই যে মেটালের মধ্যে, ফ্রি মেটাল আয়নের মধ্যে যে এই যে ডি ইলেকট্রনগুলো রয়েছে, তারা কি করছে? একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। তাহলে আমরা এখানে বলতে পারি রিপালশন, রিপালশন ইন ফ্রি মেটাল আয়ন। ইন ফ্রি মেটাল আয়ন। এবং যে রিপালশনটার যে পরিমাণ, যতটা রিপালশন করছে, সেটাকে আমি বি দিয়ে রিপ্রেজেন্ট করছি, বি অফ ফ্রি মেটাল আয়ন। তাহলে রিপালশন ইন ফ্রি মেটাল আয়ন সেটা হচ্ছে বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। এবার যখন দেখো এখানে তোমার মনে করো নাম্বার অফ লিগ্যান্ডস এলো, হ্যাঁ, লিগ্যান্ডস এলো, তাহলে লিগ্যান্ডস গুলো যখন এলো, তখন কি করবে? সে এই যে মেটালটা রয়েছে, এই যে মেটালটা রয়েছে, এই যে মেটালটা রয়েছে, এবার লিগ্যান্ড গুলো কি করবে? না, লিগ্যান্ড গুলো এর চারিদিকে আসবে। কিন্তু সিএফটি কি বলে? এই মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে ইন্টারাকশনটা কি ধরনের? আয়নিক না কোভ্যালেন্ট? কি ধরনের ইন্টারাকশন? আয়নিক। তাহলে আয়নিক হলে মেটাল এবং লিগ্যান্ডকে কি ধরনের ধরা হয়? তারা এক একটা কি, তারা সলিড হার্ড স্ফিয়ার ধরা হয় না? একটা মার্বেল বলের মতো ধরে নেওয়া হয় না? তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নকে এক একটা মার্বেল বল ধরা হয়, মানে হার্ড স্ফিয়ার ধরা হয়, যারা কিনা আয়নিক ইন্টারাক্ট করে। তাহলে আয়নিক ইন্টারাকশন বা আয়নিক টাইপ অফ বন্ডিং এ ওভারল্যাপের কোনো কনসেপ্ট আছে? না, ওভারল্যাপ হলে সেটাকে কি ধরনের বন্ড বলে? কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ড। তাহলে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি যেটা পড়ছি, সেটা হচ্ছে আয়নিক বন্ডিং টাইপ। তার মানে এখানে মেটাল এবং লিগ্যান্ডকে ধরা হচ্ছে এক একটা হার্ড স্ফিয়ার, মার্বেল বলের মতো। তাহলে দুটো মার্বেল বলকে যখন তুমি কাছাকাছি আনবে, তাদের মিনিমাম ডিস্টেন্সটা কি হবে? রেডিয়াসের দুটো রেডিয়াসের যোগফল। তার মানে সিচুয়েশনটা কেমন? দুটো মার্বেল বল মিনিমাম কত দূর আসতে পারে? না, একে অপরের সারফেসটাকে কি করবে? টাচ করে থাকবে। এর থেকে ভেতরে ঢুকতে পারবে কি? দুটো মার্বেল বল কি করতে পারে? মানে খুব কাছাকাছি আসা মানে দুটো টাচ করে থাকা, তার বেশি তো আসতে পারবে না। তাহলে আমাদের এখানে সিএফটিটা যেহেতু ওই রকম ভাবেই কনসেপচুয়ালাইজ করা হয়েছে, তাই জন্য আমরা লিগ্যান্ডগুলোকে দেখাতে পারি কিরকম ভাবে? না, এইরকম ভাবে টাচ করে থাকবে।
এরকম ভাবে টাচ করে থাকবে। এরকম ভাবে টাচ করে থাকবে। তাহলে এগুলো কি? লিগ্যান্ড। আচ্ছা, যদি লিগ্যান্ড এইভাবে টাচ করে থাকে তাহলে বলো যে এই যে টাচ করে রয়েছে যে জাংশন পয়েন্টটা, এই পয়েন্টটা কি ওপেন নাকি এটা ক্লোজ? মানে এখানে কি কোনো রাস্তা তৈরি হয়েছে ইলেকট্রন যাওয়ার মতো এদিক থেকে এদিকে? উত্তর হচ্ছে না। কারণ রাস্তা তখনই তৈরি হবে যদি এরকম দুটো অ্যাটম তারা ওভারল্যাপ করে। তাহলে এই ওভারল্যাপ জোনটা একটা সুড়ঙ্গ বা রাস্তা তৈরি করবে, যেখান দিয়ে এখানকার ইলেকট্রন এখানে এবং এখানকার ইলেকট্রন এখানে দুটো অ্যাটমের মধ্যে ট্রানজিশন করতে পারে। কিন্তু যেহেতু এইখানে আমরা ধরে নিচ্ছি যে মেটাল এবং লিগ্যান্ডের ইন্টারাকশনটা পিওরলি আয়নিক, তাহলে এই যে জাংশনটা যেখানে টাচ করে রয়েছে, এই টাচিং পয়েন্ট অ্যাকচুয়ালি একটা বর্ডারের মতো কাজ করবে, যেখানে একটা ইলেকট্রন কখনোই এখান থেকে এখানে সে ট্রান্সপোর্ট করতে পারবে না। কারণ এই জায়গাটার মধ্যে কোনো ওভারল্যাপ তৈরি হয়নি, জাস্ট জাংশন তৈরি হয়েছে। এখানে কিন্তু একটা থেকে আরেকটা ইলেকট্রন ট্রান্সপোর্ট করতে পারবে না। তাহলে ইলেকট্রনটা যে মেটালের ইলেকট্রন সে কখনোই লিগ্যান্ডের মধ্যে আসতে পারবে না, বা লিগ্যান্ডের কোনো ইলেকট্রন কখনোই কি মেটালের মধ্যে আসতে পারবে না। তাহলে তাই যদি হয়, তাহলে এখানে যে ইলেকট্রনগুলো ছিল আর কি, মেটালের যে ইলেকট্রনগুলো ছিল, সেই মেটালের ইলেকট্রনগুলোর আগে যে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা ছিল সেটার কি কোনো পরিবর্তন হবে? বলো। একবার বলো কি বললে? বলছি যে এইখানে দেখো, এইখানে মেটালের এই যে এনভায়রনমেন্টটা তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এখানে লিগ্যান্ড আর মেটালের মধ্যে ইন্টারাকশনটা মনে করো এগুলো এক একটা মার্বেল বল। তাহলে মার্বেল বল হলে কি হবে? জাস্ট ম্যাক্সিমাম তারা কাছে আসতে পারে কতটা? তারা জাস্ট টাচ করে থাকতে পারে, এর থেকে বেশি বেশি ভিতরে তো ঢুকতে পারবে না। তাহলে বেশি ভিতরে যদি না ঢুকতে পারে, তাহলে এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ মানে মেটালের যে সারফেস, এই সারফেসটা একটা বর্ডার হিসেবে কাজ করবে। এর ভিতরে তো ঢুকতে পারছে না লিগ্যান্ডটা, এটা একটা বর্ডারের মতো কাজ করছে, তাই না? তাহলে এই হ্যাঁ যে দাদা। যদি এটা বর্ডারের মতো কাজ করে, তাহলে এর মধ্যে যদি ওভারল্যাপ না তৈরি হয়, তাহলে এই যে মেটালের ইলেকট্রনটা যেটুকু এরিয়ার মধ্যে ছিল ফ্রি অবস্থায়, আফটার কমপ্লেক্স ফর্মেশন সেইটুকু জায়গার মধ্যেই থাকছে না, তার থেকে বাড়ছেও না কমছেও না। কারণ এটা তো পুরোপুরি একটা বাউন্ড। এ তো এই ইলেকট্রনগুলো তো এর বাইরে যেতে পারছে না, মানে লিগ্যান্ডের কাছে যেতে পারছে না। যদি এমন হতো ইলেকট্রনটা লিগ্যান্ডের কাছে যাচ্ছে, তাহলে তার টোটাল এরিয়াটা কি বেড়ে যেত না কমে যেত? ইলেকট্রনের টোটাল স্পেসটা বেড়ে যেত। বেড়ে যেত। কিন্তু যেহেতু আয়নিক ইন্টারাকশন, তাহলে আমরা বলছি কি যে না, এখানে কোনো ওভারল্যাপ হয়নি, তাহলে মেটালের ইলেকট্রন কোনোভাবেই মেটাল টোপকে লিগ্যান্ডের দিকে যেতে পারবে না। তাহলে যেটুকু এরিয়ার মধ্যে মেটালের ইলেকট্রনগুলো ফ্রি অবস্থায় ছিল, এখন কমপ্লেক্স ফর্মেশনের পরেও সেইটুকু এরিয়ার মধ্যেই বা সেইটুকু ভলিউমের মধ্যেই থাকবে। তাহলে সেইটুকু ভলিউমের মধ্যেই যদি ইলেকট্রনগুলো থাকে, তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশন কি পাল্টে যাবে? কারণ রিপালশন, ইন্টার ইলেকট্রন রিপালশন তো ভলিউম যত বাড়বে ইন্টার ইলেকট্রন রিপালশন কি হবে? কমে যাবে না? মেটাল যেটুকুর মধ্যে হ্যাঁ ধরো ইলেকট্রনগুলো আচ্ছা। রয়েছে সেই জায়গাটা যদি আমি একটু বাড়িয়ে দিই, তাহলে ইলেকট্রনগুলো দূরে দূরে চলে যাবে, তাহলে রিপালশনটা কমে যাবে না? হ্যাঁ তাহলে এখন তুমি এই ক্ষেত্রে বলো যে মেটালের ভলিউম যেহেতু একই থাকছে ফ্রি হ্যাঁ অবস্থায় বলো আর কমপ্লেক্স অবস্থায় বলো, তাহলে ওর ভিতরে ইলেকট্রন কি তার যতটা জায়গায় সে বিচরণ করছিল এখনো সেই জায়গাটাই বিচরণ করবে? তার তো চেঞ্জ হয়নি কিছু। তাহলে তাই যদি হয়, তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশনে কোনো পরিবর্তন হবে? না। ঠিক আছে, কোনো না দাদা। পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে যে রিপালশনটা হবে সেই রিপালশনটাকে আমরা বলছি রিপালশন অফ ইলেকট্রনস, রিপালশন অফ ইলেকট্রনস ইন মেটাল কমপ্লেক্স, ইন মেটাল কমপ্লেক্স, যেটাকে আমরা বলবো বি ইন বি, যেটা হচ্ছে বি মানে রিপালশন কতটা হচ্ছে সেটা মেটাল ইন মেটাল কমপ্লেক্স। মেটাল ইন মেটাল কমপ্লেক্স।
তাহলে এখন বলো, অ্যাকর্ডিং টু দিস সিএফটি কনসেপ্ট, বি অফ ফ্রি মেটাল আয়ন আর বি অফ মেটাল ফ্রি কমপ্লেক্স এই দুটো কি আলাদা হবে না একই হবে? একই হবে। একই হবে, কারণ আমরা বলছি যে রিপালশন কোনো পরিবর্তন হচ্ছে না, তাই তো? এটা একই হবে, এটা বুঝতে পারছো তো? একই হবে অ্যাকর্ডিং টু হ্যাঁ সিএফটি। স্যার। এবার অ্যাকর্ডিং টু সিএফটি তাহলে কি বলছে? সিএফটি তাহলে বি অফ ফ্রি মেটাল আয়ন শুড বি নিয়ার অ্যাবাউট ইকুয়াল টু কি হবে? বি অফ মেটাল ইন কমপ্লেক্স। ওকে, এইটা। আচ্ছা, এবার হচ্ছে ইন রিয়ালিটি। সিএফটি তো একরকম বলছে, ইন রিয়ালিটিতে কি হয়? ইন রিয়ালিটিতে যেটা দেখা যায় সেটা হচ্ছে যখনই ফ্রি মেটাল থেকে যখনই কমপ্লেক্স তৈরি হয় তখন রিপালশনটা কমে যায়। তার মানে বি অফ মেটাল আয়ন ইন কমপ্লেক্স কি হয়ে যায়? কমে যায়। তার মানে বিটা হচ্ছে রিপালশন প্যারামিটার, রিপালশনটা কমে যায়। তাহলে ইন রিয়ালিটিতে কি দেখতে পাচ্ছি? ফ্রি অবস্থায় যা রিপালশন হয়, ইন্টার ইলেকট্রনিক রিপালশন, সেটা যখনই তারা কমপ্লেক্সের মধ্যে যায় তখনই তার রিপালশনটা কমে যায়। তাহলে যদি কমে যায় তাহলে আমরা সিএফটির যে কনসেপ্ট সেখান থেকে এটা রিয়ালিটিতে ভায়োলেট করছে, তাহলে এই ভায়োলেশনের জন্য কে দায়ী? তাহলে আমরা কি বলতে পারি? কমপ্লেক্সটা যে তৈরি হয়েছে, এই কমপ্লেক্সটাতে মেটাল এবং লিগ্যান্ডের যে ইন্টারাকশন, এটা কি আয়নিক টাইপ নাকি কোভ্যালেন্ট টাইপ? রিয়েলিটিতে কোভ্যালেন্ট টাইপ। কারণ রিপালশন কখন কমে যাবে? তার মানে রিপালশন কমপ্লেক্স করার পর কমে যাচ্ছে, মানে নিশ্চয়ই কমপ্লেক্স করার পরে এই ইলেকট্রনগুলো যেগুলো মেটালের মধ্যে ছিল তারা যতটুকু জায়গায় ছিল তার থেকে বেশি জায়গা পাচ্ছে এখন কমপ্লেক্স হওয়ার পরে। বেশি জায়গা যদি পায় তাহলে রিপালশন কি হয়ে যাবে? অটোমেটিক্যালি কমে যাবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এবার বেশি স্পেস পাচ্ছে, এটা কি করে প্রমাণ করব? প্রমাণটা হচ্ছে এইরকম, যে এইখানে যে কনসেপ্টটা বলা হয়েছিল যে মেটালগুলোর সঙ্গে লিগ্যান্ডের ইন্টারাকশনগুলো আয়নিক টাইপ, ঠিক সেই রকম নয়। ইন রিয়ালিটি হচ্ছে এই রকম। তাহলে এইখানে যে লিগ্যান্ডগুলো আছে তাদের মেটালের সঙ্গে ইন্টারাকশনটা কেমন? কোভ্যালেন্ট আর আয়নিক টাইপ? কোভ্যালেন্ট টাইপ। কোভালেন্ট। তাহলে কোভ্যালেন্ট টাইপ যদি হয় তাহলে মেটালের ইলেকট্রন কি এখন শুধুমাত্র মেটালের মধ্যে থাকবে? না। তাহলে সে কি করবে? সে যেহেতু এখানে একটা ওভারল্যাপ জোন তৈরি হয়েছে, তার মানে এখান থেকে ইলেকট্রন এখানে যেতে পারে, এখান থেকে ইলেকট্রন এখানে যেতে পারে, এখান থেকে ইলেকট্রন এখানে যেতে পারে, এখান থেকে ইলেকট্রন এখানে যেতে পারে। তাহলে সেই মেটালের যে ইলেকট্রনগুলো যতটুকু স্পেসে ছিল আফটার কমপ্লেক্স ফর্মেশন, তার এরিয়া বা ভলিউম বেড়ে গেল না কমে গেল? বাড়লো। 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 তাহলে ভলিউম যদি, এরিয়া বিচরণ করার যে জায়গাটা, হ্যাঁ, চলাচল করার জায়গাটা যদি বেড়ে যায় তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশন বা ধাক্কাধাক্কিটা কি হবে? কমে যাবে। কমে যাবে। তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা কমে যাবে, তাই তো? তাহলে এই যে এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে কমপ্লেক্স করার পরে ইন্টার ইলেকট্রনিক রিপালশন কমে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি কনক্লুড করতে পারি? যে মেটাল লিগ্যান্ড ইন্টারাকশনটা আয়নিক টাইপ নাকি কোভ্যালেন্ট টাইপ? কোভ্যালেন্ট টাইপ। কোভালেন্ট টাইপ। কোভ্যালেন্ট টাইপ। কিন্তু সিএফটি কি বলছে? আয়নিক টাইপ। আয়নিক টাইপ। তাহলে আয়নিক টাইপটা কি যথাযথ হচ্ছে ইন রিয়ালিটির সঙ্গে? না। তাহলে যদি আয়নিক হতো তাহলে তোমার কমপ্লেক্স এবং ফ্রি মেটাল আয়নের ইন্টার ইলেকট্রনিক রিপালশন একই থাকতো, কারণ স্পেস একই থাকতো। কিন্তু যেহেতু কমে যাচ্ছে ইন রিয়ালিটিতে, তার মানে বুঝতে হবে যে এখানে পিওরলি আয়নিক ইন্টারাকশন নয়, এখানে অ্যাকচুয়ালি মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে একটা ওভারল্যাপ তৈরি হচ্ছে, দ্যাট ইজ কি কোভ্যালেন্ট টাইপ ইন্টারাকশন হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ বোঝা স্যার। গেল? তাহলে এই যে কোভ্যালেন্ট টাইপ ইন্টারাকশন হচ্ছে, তাহলে এখন ওই মেটালের ইলেকট্রনের এরিয়াটা, ভলিউমটা এইটুকু না হয়ে এখন কতটা? এখন কতটা?
এখন এই পুরোটা তো এতটাই তার এরিয়া, তাহলে সে আগে শুধুমাত্র এই ছোট জায়গার মধ্যে ছিল, এখন পুরো জায়গাটাই সে বিচরণ করতে পারবে, ইয়েস অর নো? হ্যাঁ তাহলে এখন যদি পুরোটা জায়গা জুড়ে বিচরণ করে, তাহলে ইলেকট্রন ক্লাউডটা আগে এই ছোট মেটালের এই জায়গাটার মধ্যে ছিল, এখন ইলেকট্রন ক্লাউডটা এক্সপ্যান্ড করলো না? তাহলে হ্যাঁ ইলেকট্রন ক্লাউড যদি এক্সপ্যান্ড করে, তাহলে এই এফেক্টটাকে বলা হয় ক্লাউড এক্সপ্যান্ডিং এফেক্ট, আর এটাকেই অল্টারনেটিভলি বলা হয় নেফ্লেক্সেটিক এফেক্ট। তাহলে প্রমাণ হচ্ছে যে এই যে ক্লাউড এক্সপ্যান্ড করছে, এই ক্লাউড এক্সপ্যান্ডিং এফেক্ট বা নেফ্লেক্সেটিক এফেক্ট হলে তবেই কি হবে, মেটাল আয়নে যখন কমপ্লেক্সে থাকবে তখন তার ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা কি হয়ে যাবে, কমে যাবে না? তাহলে নেফ্লেক্সেটিক এফেক্ট যত বাড়বে বা ক্লাউড এক্সপ্যান্ড যত হবে, তত ইন্টার ইলেকট্রনিক রিপালশন কমে যাবে, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার দাদা। ও, তাহলে নেফ্লেক্সেটিক এফেক্টটা তাহলে বোঝা গেল। তাহলে যত নেফ্লেক্সেটিক এফেক্ট তত ক্লাউড এক্সপ্যান্ড করবে। তাহলে এখন বলো, যদি বলা হয় তোমাকে যে লিগ্যান্ডটাকে ফ্লুরাইডের বদলে আয়োডাইড দেওয়া হলো, তাহলে নেফ্লেক্সেটিক এফেক্ট বাড়বে না কমবে? পারবে। একটা বাড়বে। বাড়বে। একটা কেসে হচ্ছে তোমার মেটালের সঙ্গে তার চারিদিকে ফ্লুরাইড আছে, তাহলে ফ্লুরাইড একটা মেটাল ফ্লুরাইড তৈরি হলো, আর আরেকদিকে হচ্ছে আয়োডাইড রেখেছো, তাহলে মেটাল আয়োডাইড কমপ্লেক্স তৈরি হলো। এবার এই দুটো কমপ্লেক্সের নেফ্লেক্সেটিক এফেক্ট যদি কনসিডার করা হয়, মেটাল একই আছে ধরো, তাহলে নেফ্লেক্সেটিক এফেক্ট কার বেশি হবে? আয়োডাইড। আয়োডাইডের। কারণ কি? কারণ আয়োডাইড কি সাইজে বড়, তাহলে বড় সাইজে যত পোলারাইজ বড় হবে বড়। তাহলে এরিয়া বা ভলিউমটা আরো বেশি হবে। তাহলে মেটালের যে ইলেকট্রনটা ফ্লুরাইড এনভায়রনমেন্টে যতটা এক্সপ্যান্ড করতে পারবে, আয়োডাইড এনভায়রনমেন্টে তার থেকে অনেক বেশি এক্সপ্যান্ড করবে না? তাহলে হ্যাঁ দাদা। ক্লাউড এক্সপ্যান্ডিং এফেক্টটা মেটাল আয়োডাইডে কি হবে, বেশি হবে। তাহলে মেটাল আয়োডাইডে যদি ক্লাউড এক্সপ্যান্ডিং বেশি হয়, তাহলে ক্লাউড এক্সপ্যান্ডিং এফেক্টটাকে কি বলা হয়, নেফ্লেক্সেটিক এফেক্ট। তাহলে নেফ্লেক্সেটিক এফেক্ট কার বেশি হবে, মেটাল আয়োডাইড। আয়োডাইডের ক্ষেত্রে। তাহলে যত বড় সড়ো ঢিলে ঢালা আয়ন বা লিগ্যান্ড, তত নেফ্লেক্সেটিক এফেক্ট বেশি, কারণ তত ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা তত ডিক্রিজ করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এবার লেখো নেফ্লেক্সেটিক এফেক্ট কাকে বলে সেটা লেখা। এই ছবিটা আঁকা হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, লেখো the inter-electronic repulsion, the inter-electronic repulsion, the inter-electronic repulsion as reflected by the actual spectra, as reflected by the actual spectra of the complexes, প্রথমটা একবার বলো। the inter-electronic repulsion, the inter-electronic repulsion as reflected by the actual spectra, as reflected by the actual spectra of the complexes, of the স্যার complexes অ্যাজ এর পর কি বললেন? as reflected, as reflected প্রতিফলিত হওয়া, reflected by the actual spectra, by the actual spectra, by the actual spectra of the complexes, of the complexes are less than those, are less than those present in free ions, present in free ions, present in free ions, full stop. হ্যাঁ বলো। less than those present in free ions, less than those present in free ions, less than those present in free ions হয়েছে? ফুল স্টপ দিয়ে লেখো this is attributed to the effective increase, this is attributed, this is attributed, this is attributed
to the effective increase. This is attributed to the effective increase. This is attributed to the effective increase in the size of orbital, in the size of orbital. This is attributed to the effective increase in the size of orbital housing the d orbitals. Housing মানে ধরে রাখা, housing the d electrons, housing the d electrons, housing the d electrons, housing the d electrons is termed as, is termed as, is termed as Nephlectic effect, is termed as Nephlectic effect or cloud expanding effect. Nephlectic effect or cloud expanding effect. Cloud expanding effect. ঠিক আছে? Cloud হ্যাঁ স্যার। expanding effect. Full stop. আচ্ছা, প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লেখো the inter-electronic repulsion is assumed to be, the inter-electronic repulsion is assumed to be, the inter-electronic repulsion is assumed to be the inter-electronic repulsion is assumed to be 20 to 25% less, assumed to be 20 to 25% less in complex, in complex, in complex, in complex than in free metal ions, than in free metal ions. Than in free metals ions. লিখেছো? হ্যাঁ স্যার। Full stop. It follows that the d orbitals have, it follows that the d orbitals have, it follows that the d orbital has, d orbitals have লেখো, it follows that the d orbitals have expanded in size, expanded in size, expanded in size, expanded in size, expanded in size and have penetrated, and have penetrated, and have penetrated, and have penetrated into the ligand orbitals. হ্যাঁ বলো, স্যার পেনিট্রেটেড এর পর কি বললেন? penetrated into the In ligand orbitals. সাইজের পর একটু বল। Expanded in size and have penetrated into the ligand orbitals, into the ligand orbitals, into the ligand orbitals, into the ligand orbitals. Okay, ঠিক আছে? Into the স্যার ইন এর পরে শুনতে পেলাম না। expanded in size and have penetrated into the ligand orbitals. Okay, in size and have penetrated into the ligand orbitals. ঠিক আছে স্যার। Full stop. আচ্ছা, so that, full stop না, কমা দাও, কমা দিলে লিখো so that, so that repulsions among d orbital d electrons, so that repulsions among metal d electrons, so that repulsions among metal d electrons, metal d electrons among metal d electrons
metal d electrons become smaller become smaller become smaller than in the free ion than in the free metal 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 ion লিখেছো than in the free metal ion লিখেছো হ্যাঁ স্যার full stop it has been found that it has been found that it has been found that the common ligand can be arranged it has been found that the common ligand can be arranged it has been found that the common ligands can be arranged common ligands can be arranged common ligands can be arranged in order of their ability 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 of cloud expansion in order of their ability of cloud expansion সেটা হচ্ছে H3 oxalate NCS minus ক্লাউড এক্সপ্যানশনের পর কি বললেন? ক্লাউড এক্সপ্যানশন তারপরে এই অর্ডারটা লেখো নিচে হাইফেন দিয়ে নিচে এই অর্ডারটা লেখো দেখো আমরা একটু আগে আলোচনা করেছিলাম না ফ্লুরাইড আর আয়োডাইডের মধ্যে ক্লাউড এক্সপ্যানশন কার বেশি হবে আয়োডাইডের আয়োডাইড তাহলে আয়োডাইড যেহেতু সাইজে বড় তাহলে তার ক্লাউড এক্সপ্যান্ডিং বেশি হয়েছে এবং তাদের একটা অর্ডার করা হয়েছে ফ্লুরাইড জল NH3 এগুলো সব অর্ডার করলে ক্লাউড এক্সপ্যান্ডিং এফেক্ট এই দিক থেকে এদিকে বাড়ছে ঠিক আছে তাহলে এখান থেকে এদিকে যদি যাই তাহলে আমরা কি পাচ্ছি ক্লাউড এক্সপ্যান্ডিং এফেক্ট বাড়ছে তার মানে ক্লাউড এক্সপ্যান্ডিং এফেক্ট কি বলা হয় নেফ্লেক্সেটিক এফেক্ট না নেফ্লেক্সেটিক এফেক্ট কি হচ্ছে তাহলে বাড়ছে না কমছে বাড়ছে বাড়ছে তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশন কি হচ্ছে কমছে রিপালশন কমবে যত নেফ্লেক্সেটিক এফেক্ট বাড়বে তত ক্লাউড বাড়বে ক্লাউড এক্সপ্যান্ড করবে তত ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা কমে যাবে তাই তো তাই কোনো কমপ্লেক্স হচ্ছে ফ্লোরাইড যদি কন্টেন্ট করে তার নেফ্লেক্সেটিক এফেক্ট যা হবে আয়োডাইড কন্টেন্ট করলে নেফ্লেক্সেটিক এফেক্ট বাড়বে তার মানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা কমবে লিখে নিয়েছো লিখেছো হ্যাঁ স্যার আচ্ছা এবার ব্যাপার হচ্ছে তার মানে রিলেটিভলি কতটা কমবে তাহলে কমবে বলতে কার রেসপেক্টে কমবে আমরা হিসেব করছি কার রেসপেক্টে কমবে ইলেকট্রনিক রিপালশন যখন ফ্রি মেটাল আয়নে ছিল সেখানে কতটা ছিল আর যখন মেটালটা কমপ্লেক্স করলো তখন কতটা হলো দেখবো যে কমছে কিনা কতটা কমছে তাহলে কি করে বার করব আমরা যদি রেশিও করি যে মেটাল যখন কমপ্লেক্সে থাকছে তার ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ডিভাইডেড বাই মেটাল যখন ফ্রি অবস্থায় থাকছে তখন রিপালশন তাহলে এই রেশিওটা করলে একটা রিলেটিভ আমরা ম্যাগনিটিউড পাবো যেটা হচ্ছে রিপালশন প্যারামিটার বলবো যেটাকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে বিটাটা কি রিপালশন ইন মেটাল কমপ্লেক্স ডিভাইড বাই রিপালশন ইন মেটাল ফ্রি মেটাল তাহলে এই জিনিসটা বলো তো দেখি এটা একের থেকে বেশি হবে নাকি একের থেকে কম হবে নাকি একের সমান হবে স্যার একের থেকে কম হবে if beta be the ratio of inter-electronic repulsion তাহলে কি হবে রিপালশন প্যারামিটার
প্যারামিটার, দেন বিটাটা কি হবে, বিটা সেটা হচ্ছে মেটাল ইন কমপ্লেক্স ডিভাইড বাই, এই সরি বিটা নয়, এটা হচ্ছে বি, হ্যাঁ এটা বি, ভিতরে যারা থাকছে তারা হচ্ছে বি। আচ্ছা, বি ইন মেটাল কমপ্লেক্স যেটা আমরা প্রথমে লিখেছিলাম, আর বি ইন ফ্রি মেটাল আয়ন, ফ্রি মেটাল আয়ন, এইটা হচ্ছে রিপালশন প্যারামিটার বিটা। আচ্ছা, এই বিটার মানটা কি বললাম, দেখো আমরা কি দেখছি যে মেটাল ফ্রি অবস্থায় থাকলে যা রিপালশন হয়, মেটাল যখন কমপ্লেক্স করলে রিপালশনটা কি হয়ে যায়, কমে যায়। তাহলে যদি কমে যায় তাহলে উপরের মানটা কি ছোট না নিচের মানটা ছোট? উপরেরটা উপরেরটা ছোট। তাহলে তাই যদি হয় তাহলে এটা কি হবে, লেস দ্যান 1 হবে। আর যদি এর ম্যাক্সিমামটা কত হবে, তাহলে যদি দেখা যায় যে মেটাল কমপ্লেক্স এবং ফ্রি মেটাল আয়নে কোনো রকম চেঞ্জ হয়নি, দুটোই একই আছে, যেমন সিএফটি যেটা বলেছে পিওরলি আয়নিক কেসে যে দুটোই সমান আছে, তাহলে তখন রেশিওটা কত হবে, 1। 1। তাহলে এটা কি হতে পারে, লেস দ্যান ইকুয়াল টু 1, তাহলে ম্যাক্সিমাম 1 হতে পারে অথবা তার নিচে। তাহলে বিটার মানটা ম্যাক্সিমাম 1 হতে পারে অথবা তার নিচে থাকবে। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? ওকে, তাহলে এবার দেখো যদি বলা হয় যে বিটা ফর এফ মাইনাস আর বিটা ফর আই মাইনাস কার বেশি হবে? এফ মাইনাস বেশি হবে। হ্যাঁ, যত নেফ্লেক্সেটিক এফেক্ট বাড়বে তত কি হবে, ক্লাউড এক্সপ্যান্ড করবে, তত রিপালশন কমে যাবে, আর রিপালশন যত কমে যাবে তত বিটার মান কমে যাবে না, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে দেখো, হ্যাঁ না তার মানে বিটার মানটা যত নেফ্লেক্সেটিক এফেক্ট বাড়বে তত কিন্তু বিটার মানটা কমবে, কারণ নেফ্লেক্সেটিক এফেক্ট যত বাড়বে তত এই উপরের বি এর মানটা কমতে থাকবে। তাহলে এখানে স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ দেখো, আমি আরেকবার বলছি, একদম এই জায়গাটা দেখো। আচ্ছা দেখো, যত নেফ্লেক্সেটিক বাড়বে, নেফ্লেক্সেটিক এফেক্ট বাড়বে মানে কি, মানে হচ্ছে ক্লাউডটা বেশি এক্সপ্যান্ড করবে। তো ক্লাউডটা বেশি যদি এক্সপ্যান্ড করে তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশন কি হয়ে যাবে, হ্যাঁ? ক্লাউড যদি যত এক্সপ্যান্ড করবে তত ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কি হয়ে যাবে, কমে যাবে কমে কমে যাবে। যাবে। তো এই ক্লাউড এক্সপ্যান্ড করাটা কি বলা হয়, কমে যাবে। নেফ্লেক্সেটিক এফেক্ট। তাহলে এই যে নেফ্লেক্সেটিক এফেক্টটা যত বাড়বে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কি হয়ে যাবে, কমে গেছে। তার মানে বি কমছে না, বি মানে তো ইলেকট্রন ইলেকট্রন রিপালশন। তাহলে দেখো, যত নেফ্লেক্সেটিক এফেক্ট বাড়বে বি তত কমবে, আর বি যত কমবে বিটা কি হবে, বলো? এই বিটা তো কমপ্লেক্সের না, তাহলে কমপ্লেক্সের বি যত কমবে তত বিটা কি হবে, বাড়বে। ও, ওপরেরটা কমলে ওটাও কমবে। হ্যাঁ তো কমপ্লেক্স বলছি তো, কমপ্লেক্স মানে কোথায় আছে, তাহলে বিটাটা কমবে। বিটাটা কমবে। তাহলে নেফ্লেক্সেটিক এফেক্ট যত বাড়বে বিটা কমবে না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে নেফ্লেক্সেটিক এফেক্ট বাড়বে মানে সিম্পলি নেফ্লেক্সেটিক এফেক্ট এত কঠিন করে ভাবার কিছু নেই। নেফ্লেক্সেটিক এফেক্ট বাড়বে মানে এটা কি, মানে হচ্ছে ক্লাউডটা কমপ্লেক্স, যখন কমপ্লেক্স করবে ক্লাউডটা বেশি ফুলে যাবে, যত জায়গা বেশি হবে তত রিপালশন কি হয়ে যাবে, কমে যাবে না? তার মানে যত নেফ্লেক্সেটিক এফেক্ট বাড়বে মানে ক্লাউডটা যত বাড়বে তত ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা কমে যাবে কমপ্লেক্সে। তো ইলেকট্রনিক ইলেকট্রন রিপালশন যদি কমে যায় কমপ্লেক্সে, তাহলে বিটা হচ্ছে কমপ্লেক্স বাই মেটাল আয়ন, তাহলে রেশিওটা কমে যাবে, তাহলে বিটা কমে যাবে। তার মানে ক্লাউড যত এক্সপ্যান্ড করবে বা নেফ্লেক্সেটিক এফেক্ট যত বাড়বে তত বিটার মান কমতে থাকবে। তাহলে আয়োডাইড আর ফ্লুরাইডের মধ্যে কার বিটার মান কম, সাইজ যত বেশি নেফ্লেক্সেটিক এফেক্ট বেশি, তত রিপালশন কম, তত বিটা কম। তার মানে সাইজ যত বড় হবে বিটা তত কম হবে। তাহলে আয়োডাইড আর ফ্লুরাইডের মধ্যে কি কার বিটা কম হবে, আয়োডাইড আয়োডাইড। আর ওটাই ঠিক আছে, তাহলে আয়োডাইডের ভ্যালু হচ্ছে 0.25, আর ফ্লুরাইড যেহেতু খুব ছোট
তাহলে এটা 1 ধরা হয়। কারণ হচ্ছে কি বলা হয়েছে যে নেফ্লেক্সেটিক এফেক্ট ইজ প্রপোর্শনাল টু 1 বাই বিটা। বিটা যত কম হবে নেফ্লেক্সেটিক এফেক্ট তত বাড়বে, বা নেফ্লেক্সেটিক এফেক্ট যত বাড়বে বিটা তত কমবে। আয়োডাইডের সাইজ বড়, নেফ্লেক্সেটিক এফেক্ট বেশি, বিটা কম। বুঝতে পেরেছ? সবার কাছে ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ ডাউট স্যার। ডাউট নেই তো কারোর? এটা কিন্তু পরীক্ষায় আসে নেফ্লেক্সেটিক এফেক্ট। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার। আমরা এই যে আলোচনাটা করলাম যে ডিমেরিটস অফ সিএফটি, তার মধ্যে লাস্টের যে পয়েন্টটা আমরা আলোচনা করলাম নেফ্লেক্সেটিক এফেক্ট, এই নেফ্লেক্সেটিক এফেক্ট কি বলে না মোস্ট অফ দি কমপ্লেক্স কি হবে তাহলে? তাহলে কোভালেন্ট টাইপ হবে না আয়নিক টাইপ হবে? কোভালেন্ট। কোভালেন্ট টাইপ। কোভালেন্ট টাইপ। আচ্ছা, তাহলে কোভালেন্ট টাইপ যদি হয় তাহলে অরবিটাল অরবিটাল এখানে কি হচ্ছে? ওভারল্যাপ তৈরি হচ্ছে। আর অরবিটাল অরবিটাল বলতে অ্যাটমিক অরবিটাল অ্যাটমিক অরবিটাল, মেটালের অ্যাটমিক অরবিটাল আর লিগ্যান্ডের অরবিটালের কি হচ্ছে? ওভারল্যাপ হচ্ছে। তাহলে তাহলে মেটালের অরবিটাল এবং লিগ্যান্ডের অরবিটাল যখন ওভারল্যাপ হয়, দুটো অ্যাটমিক অরবিটাল যখন ওভারল্যাপ হয়, তখন কি অরবিটাল তৈরি করে? অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ হাইব্রিড। করে না, অ্যাটমিক দুটো আলাদা আলাদা অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করলে কি হাইব্রিড অরবিটাল তৈরি হয়? আলাদা আলাদা অ্যাটমিক অরবিটাল কি হাইব্রিড অরবিটাল তৈরি করে? তো সেম অরবিটাল গুলো মিক্স হয়ে হাইব্রিড অরবিটাল তৈরি করে। কার্বনের মলিকুলার অরবিটাল। কার্বনের একটা এস, তিনটে পি মিলিয়ে sp3, সেটা কার্বনেরই তিন চারটেই, কিন্তু যখন আলাদা আলাদা দুটো অ্যাটমের অরবিটাল ওভারল্যাপ করে তখন তাই কি বলা হয়? তখন কি তৈরি? মলিকুলার অরবিটাল। মলিকুলার অরবিটাল। ভেরি গুড। তাহলে মলিকুলার অরবিটাল তৈরি করে। তাহলে আমরা এখন জাস্টিফাই করলাম যে নেফ্লেক্সেটিক এফেক্ট দিয়ে যে মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে ইন্টারাকশনটা পিওরলি আয়নিক নয়, তার মধ্যে কি আছে না কোভালেন্ট টাইপ ইন্টারাকশন আছে, মানে ওভারল্যাপ আছে। আর ওভারল্যাপ যখনই থাকবে তাহলে মেটাল এবং লিগ্যান্ডের অরবিটাল যদি ওভারল্যাপ করে তার মানে এখানে আমাকে নতুন যে কনসেপ্টটা আনতে হবে সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। তাহলে আমরা এতক্ষণ সিএফটি পড়ছিলাম, সিএফটি পড়ে আমরা কিছু ডিমেরিটস পেলাম। এবার সেই ডিমেরিটসটাকে ওভারকাম করার জন্য আমাকে এবার ওই নেফ্লেক্সেটিক এফেক্টের থ্রু দিয়ে আমরা কিসে প্রবেশ করব? কোন কনসেপ্টে? না মলিকুলার অরবিটাল থিওরি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে মলিকুলার অরবিটাল থিওরি অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয়? উত্তর হচ্ছে অ্যাপ্লিকেবল। তাহলে মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে আমাকে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে হবে। এই জন্য এর পরের আমাদের টপিক হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। হেডিং দাও এমওটি, মলিকুলার অরবিটাল থিওরি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের সেই আগের সেমিস্টারের মলিকুলার অরবিটাল থিওরি কনসেপ্ট একটু একটু মনে আছে তো? হ্যাঁ, আগের থিওরি মনে আছে তো? কিভাবে মলিকুলার অরবিটাল হ্যাঁ স্যার। এলসিএ একটু একটু মনে আছে তো কনসেপ্টগুলো? যে কিভাবে ওভারল্যাপ টোভারল্যাপ হয়, বন্ডিং অ্যান্টি বন্ডিং। আচ্ছা, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। দেখো, আমরা যেহেতু কোঅর্ডিনেশন কম্পাউন্ড করছি, এখানে সেন্ট্রাল এলিমেন্ট বলতে কাকে বোঝায়? মেটাল, তাই তো? তাহলে আমরা কনসিডারিং ফার্স্ট ট্রানজিশন সিরিজ, তাহলে ফার্স্ট ট্রানজিশন সিরিজ যদি হয় তাহলে তার মেটালের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 4s1 to 2, 4s1 to 2, 3d1 to 10,
4p0, তাই তো? এই হচ্ছে কনফিগারেশন না, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। Yes, sir. আচ্ছা, এবার এদের মধ্যে ভ্যালেন্স শেল বলতে আমরা কোনটাকে বুঝি? এইখান থেকে এইটা, কারণ এখানে 4s 4pর সঙ্গে 3dটাও ইনক্লুড করা হয়। কেন? কারণ 3dর এনার্জিটা 4s 4pর ক্লোজ, অনেকটা ক্লোজ, তাই এদের তিনজনকে একই সঙ্গে সিমিলার এনার্জি ধরা হয় এবং এরা হাইব্রিডও করতে পারে। তাই জন্য এরা হচ্ছে সিমিলার যেহেতু এনার্জি, তাই জন্য এদেরকে ভ্যালেন্স অরবিটাল বলা হয়। তাহলে যা রিয়াকশন হবে তারা এই এই অরবিটালগুলোর সঙ্গেই হবে। আচ্ছা, এই ভ্যালেন্স অরবিটালে টোটাল কটা অরবিটাল আছে যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি বলা হবে? মেটাল অরবিটালস। তাহলে মেটাল অরবিটালসে কারা আছে, কজন আছে, কে কে আছে বলো? একটা আছে 4s, একটা 4s আছে, হ্যাঁ, মানে একটা এস আর কি, 4s বলবো না, একটা এস, একটা এস অরবিটাল আছে। আর পি অরবিটাল কটা হয়? 5টা। পি অরবিটাল 5টা হয়, ধরে মারতে হবে তো। 3টে। 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 3p অরবিটালস। আর ডি কটা? 5টা। তাহলে টোটাল কটা অরবিটালস হলো ভ্যালেন্সে? 9টা। 9টা। তাহলে 9 অ্যাটমিক অরবিটালস। তাহলে 9টা অ্যাটমিক অরবিটালস আমরা দেখতে পাবো যে 9টা অ্যাটমিক অরবিটালস তারা কিন্তু মেটালের মধ্যে আছে, তাদের সিমিলার এনার্জি। আচ্ছা, এদের মধ্যে দেখো 9টা অ্যাটমিক অরবিটালস এর মধ্যে কারা বলো তো অ্যাক্সিস বরাবর আছে আর কারা ইন বিটুইন দ্য অ্যাক্সিস আছে, বলতে পারবে? এই যে 9টা অরবিটাল বলছো, কারা অ্যাক্সিস বরাবর অ্যালং দ্য অ্যাক্সিস কারা কারা থাকে, মানে তার কাদের লোবগুলো অ্যালং দ্য অ্যাক্সিস আছে আর কাদের লোবগুলো ইন বিটুইন দ্য অ্যাক্সিস আছে? px py আছে। পি তো গুলো পি পি তিনটেই আছে, পি এক্স পি ওয়াই পি জেড সবাই এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর আছে রেসপেক্টিভলি, তাই তো? আর এস অরবিটাল তো স্ফেরিক্যাল, তার মানে সবসময় অ্যাক্সিস বরাবরও আছে, সব দিকেই আছে, তাহলে ওটাকেও অ্যাক্সিস বরাবর ধরবো আমরা। তাহলে এস অরবিটাল আছে, পি তিনটে আছে, তাহলে 4টে হয়ে গেল। আচ্ছা, ডি অরবিটালের মধ্যে কারা কারা আছে অ্যাক্সিস দুটো বরাবর? আছে। দুটো আছে। ডিএক্স টু ওয়াই টু ডিজেড টু, এটা আমাদের জলপাত হয়ে গিয়েছে, তাই তো? তাহলে টোটাল কটা অরবিটাল আমাদের অ্যাক্সিস বরাবর আছে? 6টা। 6টা অ্যাক্সিস বরাবর আছে। এবার ইন বিটুইন দ্য অ্যাক্সিস কটা আছে? 3টে। তিনটে, কে কে? dxy yz আর xz। ডিএক্সওয়াই ডিএক্সজেড ডিওয়াইজেড, এরা তিনজন হচ্ছে কি ইন বিটুইন দ্য অ্যাক্সিস আছে। এবার যদি বলা হয় যে তোমার অক্টাহেড্রাল জিওমেট্রি, অক্টাহেড্রাল জিওমেট্রি তৈরি করছে এই মেটালটা, তাহলে অক্টাহেড্রাল জিওমেট্রি যদি তৈরি করে তাহলে লিগ্যান্ডগুলো কোন বরাবর আসবে, অ্যালং দ্য অ্যাক্সিস অর ইন বিটুইন দ্য অ্যাক্সিস? তাহলে অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করবে। তাহলে লিগ্যান্ডগুলো যদি অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে তাহলে তাদের সঙ্গে হেড টু হেড বা সামনাসামনি ধাক্কা হবে কোন কোন অরবিটালের সঙ্গে? 6টা অরবিটাল। 6টা অরবিটালের সঙ্গে, কি কি? এস অরবিটাল, পিএক্স অরবিটাল, পিওয়াই অরবিটাল, পিজেড অরবিটাল, আর ডিএক্স টু ওয়াই টু আর ডিজেড টু, এই 6টা অরবিটালের সঙ্গে লিগ্যান্ডের সামনাসামনি ধাক্কা তৈরি হবে বা সামনাসামনি ওভারল্যাপ হবে লিগ্যান্ড অরবিটাল মেটাল অরবিটাল। তাহলে সামনাসামনি বা হেড টু হেড ওভারল্যাপ যদি হয় তাহলে সেটা কি ধরনের বন্ড তৈরি করে, সিগমা বন্ড নাকি পাই বন্ড? সিগমা বন্ড। সিগমা বন্ড। সিগমা বন্ড। তাহলে এই যে মেটালের 6টা অরবিটাল তুমি বললে, এই 6টা অরবিটাল মেটাল লিগ্যান্ড কমপ্লেক্সের মধ্যে সিগমা বন্ড তৈরি করার জন্য দায়ী হবে। আর পাই বন্ড কারা তৈরি করবে মেটাল লিগ্যান্ড কমপ্লেক্সে? সাইড সাইড। যারা যারা হচ্ছে ল্যাটারাল আছে, মানে ডিএক্স ওয়াই ডিএক্স জেড ডিওয়াই জেড, এরা হচ্ছে কি ধরনের তাহলে? পাই টাইপ। তাহলে এরা কি করবে, ল্যাটারাল ওভারল্যাপ করবে এবং পাই বন্ড তৈরি করবে। তাহলে ডিএক্স ওয়াই ডিএক্স জেড ডি এক্স জেড ডিওয়াই জেড এরা হচ্ছে কি পাই বন্ড তৈরি করবে। আর বাকি যে 6টা তোমরা আলোচনা করলাম, এই 6টা কি করবে, সিগমা টাইপ অফ ইন্টারাকশন করবে বা সিগমা বন্ড করবে। তো আমরা এই 9টা অরবিটালকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিগমা টাইপ অ্যাটমিক অরবিটালস, হ্যাঁ,
তাহলে কারা সেটা সেটা হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস যারা আছে, অ্যালং দ্য অ্যাক্সিস। তাহলে তারা কারা, সেটা হচ্ছে এস, পিএক্স, পিওয়াই, পিজেড, ডিএক্স টু ওয়াই টু আর ডিজেড টু। আচ্ছা, আর একটা কি হতে পারে, পাই টাইপ অ্যাটমিক অরবিটালস। তাহলে তারা কারা, তারা হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস যারা আছে, ইন বিটুইন দ্য অ্যাক্সিস। ইন বিটুইন দ্য অ্যাক্সিসে কারা আছে, dxy, dxz, dyz। ওকে, লিখেছো? হ্যাঁ দাদা। ওকে, তাহলে এই যে টাইপ অফ দুটো টাইপে আমরা আলোচনা করলাম, যে দুটো জিনিস আমাদের এখানে আছে। এইবার আমরা এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা ভাইটাল জিনিস। এবার এই যে ডি অরবিটালসগুলো আছে, এরা লিগ্যান্ডের সঙ্গে সিগমা টাইপ যে ওভারল্যাপগুলো করবে সেটা কীরকমভাবে করবে। তো সেই জিনিসটা দেখো আজকে আমরা করব না, কারণ আজকে অনেকেরই প্রবলেম হচ্ছে বলছে, শুধু বেরিয়ে যাচ্ছে। তো আমরা এটাকে জাস্ট হেডিং দিয়ে আজকে আমরা ছেড়ে দিচ্ছি। নেক্সট ডে আমরা ওই ইন্টারাকশনগুলো দেখাবো, ইন্টারাকশনগুলো দেখিয়ে এখান থেকে মলিকুলার অরবিটাল যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটা ড্র করব মেটাল কমপ্লেক্স ইন অক্টাহেড্রাল জিওমেট্রিতে। তাহলে হেডিংটা দিয়ে রাখো এরপরে, সেটা হচ্ছে যে ফরমেশন অফ সিগমা এলজিও, এসব সব আমরা বলবো, এলজিও কি এই জিনিসগুলো আমরা বলবো, উইথ প্রপার সিমেট্রি। স্যার সিগমার পর ওটা কি? সিগমা এলজিও এটা আমরা বলবো, হ্যাঁ নেক্সট দিন আলোচনা করব। আজকে হেডিংটা দিয়ে রাখো প্রপার সিমেট্রি ইন অক্টাহেড্রাল জিওমেট্রি। এইটা আলোচনা করতে হবে, ঠিক আছে? সেই ট্যাসো মনে আছে, ট্যাসো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ট্যাসো কখন অ্যাপ্লাই করা হয়? ট্রাইঅ্যাটমিক। ট্রাইঅ্যাটমিক মানে যখন দুইয়ের থেকে বেশি অ্যাটম থাকে তখন তাদের ক্ষেত্রে ট্যাসো ইউজ করতে। ট্যাসো মানেটা কি, ট্যাসো এর মানেটা কি, টার্মিনাল অ্যাটম সিমেট্রিক অরবিটাল। তাহলে দেখো মনে আছে সেই CO2-র ক্ষেত্রে যখন আমরা করেছিলাম, সেই CO2-তে দুই ধারে দুটো অক্সিজেন ছিল আর মাঝখানে কার্বন ছিল। তো তিনটে অ্যাটম যখন তাহলে একসঙ্গে ওভারল্যাপ দেখানোগুলো কমপ্লিকেটেড ছিল বলে আমরা জিনিসটাকে দুভাগে ভাগ করেছিলাম। মনে পড়ে যে ফটো উইথ ফ্রেম একটা জিনিস আমরা আলোচনা করেছিলাম, যেখানে আমরা প্রথমে আগে কি তৈরি করে নিয়েছিলাম, ফ্রেমটা কাদের দিয়ে তৈরি করেছিলাম, কোন কোন অরবিটাল ওভারল্যাপ করিয়েছিলাম, কাদের কোন কোন অ্যাটম, মনে আছে কিছু? দেখবে আমরা ওই দুই সাইডে যে অক্সিজেন, সেই অক্সিজেনের ডিফারেন্ট অ্যাটমিক অরবিটালগুলো ওভারল্যাপ করিয়ে করিয়ে বিভিন্ন ট্যাসো তৈরি করেছিলাম, যেটাকে আমরা ফটো ফ্রেম কনসিডার করেছিলাম। এবার এই ট্যাসোগুলোর মাঝখানে কি করেছিলাম, একটা করে মানে সেন্ট্রাল এলিমেন্টের অরবিটাল মানে কার্বনের অরবিটাল বসিয়েছিলাম। তো আগে প্রথমে কি করতে হয়, যখন মোর দ্যান 2 অ্যাটম হয়ে যায় তখন আগে সাইড অ্যাটমগুলোর মধ্যে ওভারল্যাপ করিয়ে ফ্রেম বানাতে হয়, তারপর তার মাঝখানে সেন্ট্রাল এলিমেন্টটাকে বসাতে হয়। সেইটা হচ্ছে ট্যাসোর কনসেপ্ট। ঠিক একই রকম ভাবে মেটাল যখন লিগ্যান্ড কমপ্লেক্স তুমি দেখছো, তো মেটালের চারিদিকে কারা আছে, মেটালের চারিদিকে অক্টাহেড্রাল জিওমেট্রিতে কারা আছে বলো? লিগ্যান্ড, গ্রুপ অফ লিগ্যান্ড আছে। তাহলে গ্রুপ অফ লিগ্যান্ড গুলো কি করতে হবে, আগে এই গ্রুপ অফ লিগ্যান্ডের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে সেই অরবিটাল গুলো নিয়ে, যেখানে মেটালটা মাঝখানে ফিট হবে। এই যে লিগ্যান্ড গুলো যে এনভায়রনমেন্টটা তৈরি করে, সেই লিগ্যান্ডের এনভায়রনমেন্টটাকে বলা হয় লিগ্যান্ড গ্রুপ অরবিটাল, যেটা কিনা ওইখানে ট্যাসো যেটা বলেছিলাম ওরই আর কি প্রতিশব্দ, ট্যাসো বা এই ক্ষেত্রে হচ্ছে লিগ্যান্ড গ্রুপ অরবিটাল। তো আগে কি করতে হবে, আগে আমাকে বাইরের যে লিগ্যান্ডগুলোর যে অরবিটাল আছে সেইগুলো ঠিকঠাক করে সাজিয়ে নিতে হবে চারিদিক থেকে, দিয়ে মাঝখানে আমি মেটালটাকে বসাবো ডিফারেন্ট হয়ে, সেখানে আমাদের বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং এইভাবে আমাদের কনসিডার করতে হবে। তো প্রথমে আমরা সিগমা যে 6জন অরবিটাল আছে
মেটালের সিগমা, সেই সিগমা টাইপ এলজিওটা আগে তৈরি করব, তারপর পাই টাইপ এলজিও তৈরি করব, করে আমরা বিভিন্ন মলিকুলার অরবিটাল বানাবো। মলিকুলার অরবিটাল বানিয়ে সেখান থেকে আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম বা এমও ডায়াগ্রাম ড্র করব। এখানটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এখান থেকে কিন্তু 4 নম্বরের কোশ্চেন থাকে এই টপিক থেকে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে নেক্সট দিনের ভালোভাবে প্রথম থেকে শুরু করব, কেউ অ্যাবসেন্ট হবে না, খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে আর এইটাকে শুরু করছি না, হাত দিচ্ছি না, তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা শুরু করব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে ছেড়ে দিচ্ছি।